ওকে, অনেকে যুক্ত হয়ে গেছে ফেসবুকে। দেখি ওয়েব অ্যাপেরটা আমি একটু ঠিক করে ঢুকে যাচ্ছি, ঠিক আছে? একটু ওয়েট করো, ওয়েব অ্যাপে এখনও আসছে না। কী ব্যাপার, ওয়েব অ্যাপে কী সমস্যা হলো? বিটুইন ওকে। ওকে, আশা করি এখন সব কিছু ঠিকঠাক আছে। যারা ফেসবুকে আছো তারাও ঠিকঠাক সব কিছু দেখতে পাচ্ছ। আশা করি যারা ওয়েব অ্যাপে আছো তারাও ঠিকঠাক সব কিছু দেখতে পাচ্ছ। যারা ওয়েব অ্যাপে আছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সব কিছু ঠিকঠাক আছে কিনা। যারা ওয়েব অ্যাপে যুক্ত হয়েছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, অল ক্লিয়ার, ঠিক আছে। ওকে, ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা স্থিতরিতের 11তম ক্লাসটা করব। তো প্রথমে একটু দুঃখিত যে আমি ভুল একটা স্লাইড নিয়ে ঢুকে গেছিলাম ক্লাসে, তো এই কারণে ক্লাসটা কেটে দিয়ে আবার নতুন করে ঢোকা লাগলো। তো আশা করি সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো এবং সবাই পড়াশোনার মধ্যেই আছো। তো দেখতে দেখতে আমাদের স্থিতরিতের কিন্তু অলরেডি 10টা ক্লাস হয়ে গেছে। তো আর মনে করো যে টোটাল 5টা কি 6টা ক্লাস আর হবে আর কি। মানে টোটাল ধরো 16টা ক্লাস হবে, 16 কি 15টা ক্লাস হবে। তো আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছি। তো আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল এবং তার জন্য বিভব এবং প্রাবল্য হিসাব সংক্রান্ত যে আলোচনা আছে আমাদের বইয়ে, এই টপিকটা নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো চলো সবাই শুরু করে দিই, ঠিক আছে? যারা যুক্ত হওনি দ্রুত দ্রুত করে যুক্ত হয়ে যাও, আমরা কিন্তু শুরু করে দিছি। তাহলে আজকে যে আলোচনার টপিক সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। ডাইপোল, দেখো ডাইপোল মানে হচ্ছে দুইটা মেরু, যেমন পৃথিবীর উত্তর মেরু, দক্ষিণ মেরু, এই যে দুইটা মেরু, ডাইপোল। তারপরে চৌম্বকের ক্ষেত্রে আমরা মেরুর কথা শুনছি যে চুম্বকের উত্তর মেরু, দক্ষিণ মেরু, এরকম দুইটা মেরু। তো ইলেকট্রিক ডাইপোল আবার জিনিসটা কি? তড়িৎ দ্বিমেরু, এটা আবার কি জিনিস? তড়িতের আবার দ্বিমেরু কিভাবে থাকে? হ্যাঁ থাকে। তড়িৎ চার্জ কয় ধরনের হয়? দুই ধরনের, পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ। চার্জের প্রকৃতি হয় দুই ধরনের। তো এই দুই ধরনের প্রকৃতির চার্জ যখন দুইটা পোল তৈরি করে তখন সেটাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। অর্থাৎ একটা পোলে আমরা নেগেটিভ চার্জ রাখবো এবং আর একটা পোলে পজিটিভ চার্জ রাখবো। অর্থাৎ একটা পোল তৈরি করব পজিটিভ চার্জ দিয়ে এবং আর একটা পোল তৈরি করব হচ্ছে নেগেটিভ চার্জ দিয়ে। তো এইভাবে আমরা দুইটা পোল তৈরি করব এবং এই তড়িৎ ব্যবস্থাটাকেই আমরা বলবো হচ্ছে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। তো তড়িৎ দ্বিমেরুর কিছু সংজ্ঞা আছে, কিছু শর্ত আছে যে তুমি ইচ্ছা মতো দুইটা চার্জ নিলেই আসলে তড়িৎ দ্বিমেরু হবে না। এর জন্য শর্ত আছে, দুইটা বিন্দু চার্জ নিতে হবে, দুইটা বিপরীত প্রকৃতির চার্জ নিতে হবে এবং তাদেরকে রাখতে হবে খুবই অল্প দূরত্বে। তাদেরকে রাখতে হবে খুবই অল্প দূরত্বে, তাহলে তারা যে তড়িৎ ব্যবস্থাটা তৈরি করবে তাদেরকে বলা হবে তড়িৎ দ্বিমেরু, তাকেই বলা হয় তড়িৎ দ্বিমেরু। তাহলে আসো একটু ডেফিনেশনটা লিখি। হ্যাঁ মিতুল বলো। আচ্ছা, ওই ক্লাসটা ডিলিট দিছো? ও আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে,
ওকে ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা তড়িৎ দ্বিমেরু নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইলেকট্রিক ডাইপোল নিয়ে আলোচনা করব। তো এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, তড়িৎ দ্বিমেরু এই টপিকটা। এখান থেকে কিন্তু বোর্ড কোশ্চেন আসে, ইভেন অ্যাডমিশনেও কিন্তু এখন কোশ্চেন আসে, এবং এখান থেকে খুবই ছোট ছোট সুন্দর সুন্দর এমসিকিউ টাইপ কোশ্চেন হয়। তো আজকের ক্লাসে আমাদের আলোচনার টপিক হচ্ছে তড়িৎ দ্বিমেরু এবং এর জন্য বিভব ও প্রাবল্য হিসাব। তো তড়িৎ দ্বিমেরু কি? দ্বিমেরু মানে হচ্ছে দুইটা মেরু, ডাইপোল বা দ্বিমেরু মানে দুইটা মেরু। যেমন পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরু দুইটা মেরু, চৌম্বকের যেমন উত্তর মেরু দক্ষিণ মেরু দুইটা মেরু। তো ঠিক তেমনি তড়িৎ ব্যবস্থা থেকে আমরা দুইটা মেরু তৈরি করব। কিভাবে? চার্জ দিয়ে। চার্জের প্রকৃতি কয় ধরনের হয়? দুই ধরনের, পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ। তা আমরা একটা তড়িৎ ব্যবস্থা তৈরি করব, যে তড়িৎ ব্যবস্থার একটা পোলে আমরা রাখবো হচ্ছে পজিটিভ চার্জ এবং আর একটা পোল তৈরি করবো হচ্ছে নেগেটিভ চার্জ দিয়ে। তাহলে কি হবে? একটা পোলে পজিটিভ চার্জ আর একটা পোলে নেগেটিভ চার্জ, তাহলে দুইটা পোল তৈরি করবে এই দুইটা ভিন্ন প্রকৃতির চার্জ। এই তড়িৎ ব্যবস্থাটাকে আমরা তখন বলবো হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তো তড়িৎ দ্বিমেরুর কিছু শর্ত আছে। দুইটা ইচ্ছামতো চার্জ নিয়েই আমরা তড়িৎ দ্বিমেরু তৈরি করতে পারবো না, তো এর জন্য কিছু শর্ত আছে। তো শর্ত কি? শর্ত হচ্ছে দুইটা বিন্দু চার্জ হতে হবে, দুইটা ভিন্ন প্রকৃতির হইতে হবে, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ চার্জ হইতে হবে, এবং তাদের অবস্থান হবে খুবই অল্প দূরত্বে। ঠিক আছে? তারা যদি অনেক বেশি দূরত্ব অবস্থান করে তাহলে সেই ক্ষেত্রে তাকে আমরা তড়িৎ দ্বিমেরু কিন্তু বলতে পারবো না। বাট এই দূরত্ব ব্যাপারটা কিন্তু আপেক্ষিক, মানে কত কম দূরত্বে, এই ব্যাপারটা কিন্তু আপেক্ষিক, মানে কারো সাপেক্ষে। মানে সাপোজ আমি বললাম খুবই কম দূরত্ব, এখন এই খুবই কম দূরত্ব 2 সেন্টিমিটারও হতে পারে, 2 কিলোমিটারও হতে পারে। তো এই যে খুবই কম দূরত্ব, এইটা আসলে কারো সাপেক্ষে, আপেক্ষিক ব্যাপার। তো সেই জিনিসগুলো এখন আমরা ডিটেলস আলোচনা করব। তাহলে আসো আমরা তড়িৎ দ্বিমেরুর সংজ্ঞাটা একটু লিখি। তাহলে তড়িৎ দ্বিমেরুর সংজ্ঞা হচ্ছে দুটি ভিন্ন প্রকৃতির বিন্দু চার্জ পরস্পর থেকে খুবই অল্প দূরত্বে অবস্থান করে যে তড়িৎ ব্যবস্থা তৈরি করে, তাকেই ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু বলে। এই হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু ডেফিনেশন। তাহলে তড়িৎ দ্বিমেরু তৈরি করতে কয়টা চার্জ লাগবে? দুইটা চার্জ। কেমন? বিন্দু চার্জ। এবং তারা হবে অবশ্যই ভিন্ন ভিন্ন প্রকৃতির। একটা পজিটিভ চার্জ হলে আর একটা হবে নেগেটিভ চার্জ। তো ধরো এই একটা নেগেটিভ চার্জ, মাইনাস কিউ চার্জ, তার থেকে খুবই অল্প দূরত্বে ধরো এখানে আর একটা প্লাস কিউ চার্জ বসানো আছে, এটার মান আর এটার মান সেম, এটাও প্লাস, এটাও কিউ চার্জ, এটাও কিউ মানের চার্জ, দুটোর মান সেম, কিন্তু তারা ভিন্ন প্রকৃতির, অর্থাৎ এটা নেগেটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ। তাদের মধ্যকার এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমি বললাম ধরো এল। তো এটা খুবই অল্প দূরত্ব আসলে। তো এই অল্প দূরত্ব আসলে কার সাপেক্ষে? ভালো করে বোঝো, কার সাপেক্ষে? ধরো আমরা এই তড়িৎ দ্বিমেরুর জন্য এই তড়িৎ ব্যবস্থাটাকে বলা হবে তড়িৎ দ্বিমেরু। তা আমরা এই তড়িৎ দ্বিমেরুর জন্য ধরো এর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, ধরো এর থেকে বললাম এর থেকে আর দূরত্বে এই পয়েন্টে আমরা বিভব হিসাব করতে চাই, আমরা প্রাবল্য হিসাব করতে চাই। এখন এই দূরত্বটা আমরা কোত্থেকে কাউন্ট করব? ভালো করে শুনিও। কত দূরত্বে? আর দূরত্বে। তো আর দূরত্বটা আমরা কার থেকে কাউন্ট করব? পজিটিভ চার্জ থেকে, নাকি নেগেটিভ চার্জ থেকে, নাকি অন্য কোথাও থেকে? তাহলে তুমি একটু বুঝে বলো তো কোত্থেকে আমরা কাউন্ট করতে পারি। যেহেতু পজিটিভ চার্জ থেকে যদি কাউন্ট করি তাহলে এর জন্য একটু পক্ষপাতিত্ব করা হয়ে যাবে। আবার নেগেটিভ চার্জ থেকে যদি কাউন্ট করি তাহলে একে বেশি গুরুত্ব দেওয়া হবে। তো এই কারণে আমরা কি করব? তড়িৎ দ্বিমেরু ব্যবস্থার একেবারে ঠিক মধ্যবিন্দু থেকে আমরা কাউন্ট করব। তাহলে তড়িৎ দ্বিমেরুর ঠিক মধ্যবিন্দু থেকে কত দূরত্বে? আর দূরত্বে। এই দূরত্বের তুলনায় চার্জ দ্বয়ের মধ্যকার এই দূরত্বটা খুবই নগণ্য। অর্থাৎ কত দূরত্বে আমরা বিভব কাউন্ট করব, কত দূরত্বে আমরা প্রাবল্য হিসাব করব, এই দূরত্বের তুলনায় চার্জ দ্বয়ের মধ্যকার দূরত্ব এল এটা অতি নগণ্য। তাহলে এল এর মানটা কার তুলনায় অতি নগণ্য? আর এর তুলনায় অতি নগণ্য। তাহলে দুইটা বিন্দু চার্জ, ভিন্ন প্রকৃতির দুইটা বিন্দু চার্জ, তারা পরস্পর থেকে খুবই ক্ষুদ্র দূরত্বে, সেই খুবই ক্ষুদ্র দূরত্বটা হবে, অল্প দূরত্বটা হবে এই তড়িৎ দ্বিমেরুর কেন্দ্র থেকে কত দূরে আমরা বিভব প্রাবল্য হিসাব করতে চাই তার রেসপেক্টে খুবই অল্প দূরত্বে অবস্থান করে যে তড়িৎ ব্যবস্থাটা তৈরি করে
এই যে তড়িৎ ব্যবস্থাটা তৈরি করবে এটাকেই বলা হবে তড়িৎ দ্বিমেরু। কথা কি বুঝছো? তাহলে চার্জ দ্বয়ের মধ্যকার দূরত্বটা কত? দূরত্বটা এল। কোনো কোনো বইতে এই দূরত্বটাকে 2L দিয়ে প্রকাশ করা আছে। এটা মাইনাস কিউ চার্জ, এটা প্লাস কিউ চার্জ, প্লাস কিউ চার্জ, চার্জ দ্বয়ের মধ্যকার দূরত্বটা এটা, এই মধ্যকার দূরত্বটা 2L। কোনো কোনো বই এটাকে 2L দিয়ে প্রকাশ করা আছে। 2L দিয়ে প্রকাশ করলে কি হবে? মধ্যবিন্দু ধরো এটা সেন্টার, তড়িৎ দ্বিমেরুর সেন্টার, সেন্টার থেকে এই পাশের এই দূরত্বটুকু এল, আবার এই পাশের এই দূরত্বটুকু এল। তাহলে তড়িৎ দ্বিমেরুর সেন্টার থেকে এই চার্জের দূরত্ব এল, সেন্টার থেকে নেগেটিভ এই চার্জের দূরত্ব এল। তাহলে আমরা 2L দিয়ে চার্জ দ্বয়ের মধ্যকার দূরত্ব অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর এই দূরত্বটাকে বুঝাইতে পারি। এখন এটা দিয়েও হিসাব করা যাবে, কোনো সমস্যা নেই। কোনো কোনো বইতে 2L দিয়েও চার্জ দ্বয়ের মধ্যকার দূরত্ব হিসাব করছে, কোনো সমস্যা নেই। আমি দুইভাবেই হিসাব করতে পারবো, বাট হিসাবের সুবিধার জন্য সামনের হিসাব নিকাশে, সামনের ক্যালকুলেশনে যাতে সুবিধা হয়, যাতে আমরা এক্সট্রা বেনিফিটটা পাই, সেই জন্য আমরা এই পদ্ধতিটা অবলম্বন করব। তাহলে হিসাব করতে খুব সহজ হবে। যেমন এটা নিলে হিসাব করতে যে খুব বেশি কঠিন হবে এমনটা না, বাট একটু ঝামেলা হবে, মানে হিসাবটা তোমার কাছে একটু মানে বোরিং লাগবে। কেন? কারণ এই চার্জের মধ্যকার এই বিন্দু থেকে এই চার্জের দূরত্ব L/2, এই চার্জের দূরত্ব L/2। তো যখন আমরা L/2 নিয়ে হিসাব করব, তখন এই যে নিচে 2 থাকবে, আবার অনেক সময় a - b a + b এর হোল স্কয়ার সূত্র লিখতে হবে, তো খুব ঝামেলা হবে। তো এই কারণে L দিয়ে লিখো, ঠিক আছে? L 2L খুব সহজ হবে। তাহলে তড়িৎ দ্বিমেরু বোঝা গেছে। তাহলে শর্ত কয়টা? 3টা। 2টা বিন্দু চার্জ, বিপরীতধর্মী বিন্দু চার্জ, এবং পরস্পর থেকে খুবই অল্প দূরত্বে অবস্থান করে যে তড়িৎ ব্যবস্থাটা তৈরি করবে সেটাই হচ্ছে তড়িৎ দ্বিমেরু। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এটা কিন্তু একটা তড়িৎ দ্বিমেরু তৈরি করে। HCl এর একটা অণু কিন্তু একটা তড়িৎ দ্বিমেরু তৈরি করে। কিভাবে? HCl এটা কিভাবে তড়িৎ দ্বিমেরু তৈরি করে বলো? হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা কিভাবে তড়িৎ দ্বিমেরু তৈরি করে? তো এদের যে বন্ধন, এই বন্ধনে 2টা পোল তৈরি হয়ে যায়, এরকম 2টা পোল তৈরি হয়ে যায়, ঠিক আছে? এটা H, এটা Cl, এরকম 2টা পোল তৈরি হয়ে যায়। তাহলে H+ আর Cl-। তাহলে এটা প্লাস চার্জের মেরু, এটা মাইনাস চার্জের মেরু, তাহলে এটা একটা ডাইপোল না? এরা একটা ডাইপোল তৈরি করে না? তো এই যে এটা হচ্ছে একটা ইলেকট্রিক ডাইপোল। কি কথা বুঝছো? তাহলে যখন চার্জ দিয়ে একটা দ্বিমেরু তৈরি করব আমরা, সেটাকেই বলা হবে তড়িৎ দ্বিমেরু। চুম্বক দিয়ে যদি দ্বিমেরু তৈরি করতাম তাহলে আমরা বলতাম চুম্বক দ্বিমেরু, ঠিক আছে? তো চার্জ দিয়ে যখন আমরা দ্বিমেরু তৈরি করব, পোল তৈরি করব, তখন সেটাকে বলা হবে ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। কি ক্লিয়ার? অনেক সময় 2 মার্কের প্রশ্ন আসে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা অণু তড়িৎ দ্বিমেরু গঠন করে, ব্যাখ্যা করো। পারবে না? হাইড্রোক্লোরিক অ্যাসিডের অণু গঠন দেখবা, তো গঠনে কি হবে? H+ হবে আর Cl- হবে। হাইড্রোজেন যে ইলেকট্রনটা আছে সেটা ছেড়ে দিল, তো ছেড়ে দিয়ে এসে কি হয়ে গেল? প্লাসে পরিণত হলো, প্লাস আয়নে পরিণত হলো। আর ক্লোরিন কি করলো? ওই ইলেকট্রনটা গ্রহণ করে নিল। তো ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলে মাইনাস আয়নে পরিণত হলো। তাহলে এটা পজিটিভ আয়ন, এটা নেগেটিভ আয়ন, এটা পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ। তাহলে একটা মেরু তৈরি করতেছে, পোল তৈরি করতেছে। তাহলে এটা হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু। ক্লিয়ার? এবার আসো, তড়িৎ দ্বিমেরুর কিছু প্রপার্টিজ আছে, যেমন তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা ইলেকট্রিক ডাইপোল মোমেন্টাম ভ্রামক। তো তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে? তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটা চার্জের মান এবং চার্জ দ্বয়ের মধ্যকার দূরত্বের গুণফলটাই হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। কি বললাম? তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটা চার্জের মান, তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি চার্জের মান, জাস্ট মান নিব, কোনো প্লাস না মাইনাস না, জাস্ট মান। তাহলে তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি চার্জের মান ও চার্জ দ্বয়ের মধ্যকার লম্ব দূরত্বের চার্জ দ্বয়ের মধ্যকার লম্ব দূরত্বের গুণফলকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে। তড়িৎ দ্বিমেরু ভ্রামককে আমরা P দিয়ে প্রকাশ করি। তা আমরা চার্জ দ্বয়ের মধ্যকার দূরত্বকে 2L দিয়ে লিখব। তাহলে আসো, এটা মাইনাস কিউ চার্জ আর এটা প্লাস কিউ চার্জ। চার্জ দ্বয়ের মধ্যকার দূরত্বকে আমরা 2L দিয়ে লিখব। এটা চার্জ দ্বয়ের মধ্যকার দূরত্ব 2L, ঠিক আছে?
এল দিয়েও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এবার তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি দিয়ে প্রকাশ করা হয়? পি দিয়ে। পি হবে যে কোনো একটা চার্জের মান, জাস্ট মান হচ্ছে কিউ, এবং চার্জের মধ্যকার দূরত্ব কত? 12। তাহলে কিউ ইন্টু 12, এটাই হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক ভেক্টর রাশি, এটা তার মান। এই যে হিসাবটা করলাম, এটা তার মান। এবার যদি একেবারে ভেক্টর ফরম্যাটে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? তাহলে একেবারে ভেক্টর ফরম্যাটে লিখতে চাইলে পি ইকুয়াল টু কিউ ইন্টু 12। এবার খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো, পি ইকুয়াল টু কিউ ইন্টু 12। বলো কিউ আর 12 এর কি ক্রস গুণ না ডট গুণ? কিউ আর 12 এর ক্রস গুণ না ডট গুণ? বলো। ক্রস গুণ না, ডট গুণ না। কেন? কিউ কি? কিউ কি? স্কেলার রাশি। 12 কি? ভেক্টর রাশি। কেন 12 ভেক্টর? কেন এখানে এলটা ভেক্টর? পি ভেক্টর, তড়িৎ দ্বিমেরু ভ্রামক ভেক্টর। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক ভেক্টর রাশি। তাহলে এর উপরে তীর চিহ্ন, তাহলে তো আমার এর উপরে তীর চিহ্ন দিতে হবে। এখন এর কার উপরে তীর চিহ্ন দিই? কিউ এর উপর তো তীর চিহ্ন হবে না, কিউ তো স্কেলার, কিউ তো চার্জ, কিউ চার্জ। তাহলে 2l হচ্ছে ভেক্টর, এলটাকে এবার ভেক্টর। তাহলে এল, এই দূরত্বটা কিন্তু ভেক্টর, চার্জের মধ্যকার দূরত্বের একটা ভেক্টর দিক আছে। তাহলে এই এল এর উপরে হবে ভেক্টর সাইনটা। কি কথা বুঝছো? ক্রস গুণ না ডট গুণ না, কারণ দুইটা ভেক্টরের মধ্যে ক্রস গুণ বা ডট গুণ হয়। ঠিক আছে, এখানে কিউ স্কেলার, এলকে আমরা ভেক্টর বানাইতে পারবো, কিন্তু কিউকে তো জোর করে কোনোভাবে ভেক্টর বানানো যাবে না। তাহলে ক্রস গুণ বা ডট গুণ না, এটা হচ্ছে স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির গুণ। তোমাকে আমি ভেক্টরের 3 ধরনের গুণন শিখাইছিলাম। স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির গুণ, যেমন এফ ইকুয়াল টু এম, এফ ইকুয়াল টু এম এ, এই যে এম স্কেলার, এ ভেক্টর, এফ ভেক্টর। তারপরে পি ইকুয়াল টু এফ ভি, এম স্কেলার, ভি ভেক্টর, পি ভেক্টর। এস ইকুয়াল টু ভি টি, ভি ভেক্টর, এস ভেক্টর, টি স্কেলার। তো সেরকম 12 ভেক্টর, পি ভেক্টর, বাট কিউ স্কেলার। তাহলে পি এর ডিরেকশন হবে এল এর ডিরেকশন। এবার কথা হচ্ছে এল এর ডিরেকশন কোন দিকে হবে? তাহলে এখানে তো ডিরেকশন দেখাইতে হবে, এখানে তো ডিরেকশন দেখাইতে হবে। তাহলে আসো এল এর ডিরেকশনটা দেখাই। এল এর ডিরেকশনটা কোন দিকে হবে? এল এর ডিরেকশনটা হবে, ভালো করে শুনে রাখো, নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। এই যে এল, এল এর ডিরেকশনটা হবে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে, এটা হবে এল এর ডিরেকশন। তাহলে ভাই পি এর ডিরেকশন ওইটাই হবে, পি এর ডিরেকশন, কারণ এল এর ডিরেকশন যা হবে পি এর ডিরেকশন তাই হবে। সামনে একটা মাইনাস তো আর নাই, মাইনাস থাকলে হয়তো এল এর ডিরেকশন যা হয়তো পি এর ডিরেকশন তার বিপরীত হতো, মাইনাস তো নাই। তাহলে এল এর ডিরেকশন যেটা হবে পি এর ডিরেকশন সেটাই হবে। তাহলে এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, তাহলে মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে হবে এল এর ডিরেকশন। ঠিক আছে, তাহলে এল এর ডিরেকশন যেদিকে ওটাই হবে পি এর ডিরেকশন। কি ক্লিয়ার? ভাইয়া ডিস্টেন্স ভেক্টর কেমনে? ডিস্টেন্স বলো না, তাহলে ডিসপ্লেসমেন্ট বলো। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট বলো। তুমি বলতেছো ডিস্টেন্স ভেক্টর কেমনে, ডিস্টেন্স বলিও না, ডিসপ্লেসমেন্ট বলো, সরণ বলো। ঠিক আছে, এটা চার্জ দ্বয়ের মধ্যকার লম্ব দূরত্ব। দেখো এখানে একটা কথা লিখছিলাম, লম্ব দূরত্ব, আঁকাবাঁকা দূরত্ব না। আঁকাবাঁকা দূরত্ব তো এইটা, আঁকাবাঁকা দূরত্ব এরকম, এই এই দূরত্ব আঁকাবাঁকা দূরত্ব। আমি বলছি লম্ব দূরত্ব, তাহলে লম্ব দূরত্বটাকে আমরা ভেক্টর বলতে পারবো না? বলো, দুইটা বিন্দুর মধ্যে একেবারে সোজাসুজি লম্বালম্বি যে দূরত্বটা, ওইটাই তো ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ঠিক আছে, ওটাই তো ডিসপ্লেসমেন্ট ভেক্টর, অর্থাৎ সরণ ভেক্টর। ওকে, তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক হয়ে গেল। এইবার আসো, আমরা তড়িৎ দ্বিমেরুর জন্য বিভিন্ন বিন্দুতে, এই দ্বিমেরুর আশেপাশে বিভিন্ন বিন্দুতে বিভব প্রাবল্য হিসাব করবো। আমাদের টার্গেট একটা তড়িৎ দ্বিমেরু, ধরো এই একটা তড়িৎ দ্বিমেরু, এটা মাইনাস কিউ চার্জ, এটা প্লাস কিউ চার্জ, এর মধ্যকার দূরত্ব খুবই ক্ষুদ্র। এবার এই চার্জের আশেপাশে ধরো এরকম একটা বিন্দুতে কোত্থেকে কাউন্ট করব? প্লাস চার্জ থেকে কাউন্ট করব না মাইনাস চার্জ থেকে দূরত্ব কাউন্ট করব? বলা হচ্ছে প্লাস চার্জ থেকেও না মাইনাস চার্জ থেকে না, ঠিক তড়িৎ দ্বিমেরুর মিডিল পয়েন্ট থেকে। তো তড়িৎ দ্বিমেরুর মিডিল পয়েন্ট থেকে, মধ্যবিন্দু থেকে আর দূরত্বে এই পয়েন্টে আমি বিভব চাই, এই পয়েন্টে আমি প্রাবল্য চাই, এই পয়েন্টে 2 কুলম্ব চার্জ এনে রাখলে সে কি পরিমাণ বল অনুভব করবে সেটা হিসাব করতে চাই। এই পয়েন্টে আমি 2 কুলম্ব চার্জ এনে রাখলে আমার কি পরিমাণ কাজ হবে সেই কৃতকাজের হিসাবটা আমি করতে চাই। তাহলে তড়িৎ দ্বিমেরুর জন্য এই হিসাব নিকাশগুলো আমাদের করতে হবে, এটা আমাদের চাই, এটা আমাদের দরকার। তাহলে আসো এবার এক এক করে হিসাব নিকাশ করব। তো আমরা এখন যে হিসাব নিকাশের মধ্যে ঢুকতেছি খুবই ইম্পর্টেন্ট হিসাব নিকাশ। এবং একটা জিনিস বলে রাখি, তোমার বোর্ড বইতে যেভাবে হিসাব নিকাশটা দেওয়া আছে এটা বোঝাটা খুব ডিফিকাল্ট। ঠিক আছে, দুই একটা বোর্ড বইতে খুবই কঠিন নিয়মে মানে হিসাব নিকাশটা দেওয়া আছে, যা দেখলেই তোমাদের মনে করো ভয় লাগবে যে কি না কি করা আছে, আসলে কিছুই না। তো চলো আমরা ভেঙে ভেঙে জিনিসগুলো বুঝবো। তা আমরা প্রথমে তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্যের হিসাবটা করব। ঠিক আছে, আমরা প্রথমে তড়িৎ দ্বিমেরুর জন্য
প্রাবল্যের হিসাবটা করব। ওকে, ঠিক আছে, না কোনো ধোকা দিব না, সমস্যা নেই, কোনো ধোকা না। তো তড়িৎ দ্বিমেরুর জন্য আমরা বিভবের প্রথম প্রাবল্যের প্রথমে যে হিসাবটা করব সেটা হচ্ছে, দেখো ভালো করে শোনো, এইটা তো একটা তড়িৎ দ্বিমেরু, আগে আঁকবা না, মাইনাস কিউ প্লাস কিউ, এইটাকে বলা হয় তড়িৎ দ্বিমেরুর অক্ষ, আর এইটাকে বলা হয় তড়িৎ দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডক। দেখো তড়িৎ দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডক, তড়িৎ দ্বিমেরুকে কেটে ভাগ করে ফেলছে দুই ভাগ। তা আমরা প্রথমে অক্ষের উপর কোনো বিন্দুতে প্রাবল্য হিসাব করব, তারপর আমরা লম্ব দ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে প্রাবল্য হিসাব করব, এবং তারপরে গিয়ে আমরা যে কোনো বিন্দুতে, এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই বিন্দু, যে কোনো বিন্দুতে প্রাবল্য হিসাব করব। কারণ তুমি বলতে পারো ভাই 3 নম্বরটা আগে করলেই তো হয়, তাহলে 3 নম্বরের মধ্যে এটাও চলে আসবে, 3 নম্বরের মধ্যে এটাও চলে আসবে, তাহলে 3 নম্বরটা তো আগে করলেই হয়, তাই না? কথা বুঝছো? তাহলে তো বাকিগুলো করা লাগে না? তো লাগে, করা লাগে। তো তুমি লাস্টে এটার উত্তর নিজেই পেয়ে যাবা, যে কেন লাগে এটার উত্তর তুমি নিজেই পেয়ে যাবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো চলো আমরা আগে তোমার একটা জিনিস দেখাই, যে সমস্যাটা দেখাই। যে কোনো বিন্দুতে প্রাবল্য হিসাব, তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে প্রাবল্য হিসাব, তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে প্রাবল্য হিসাব। ভাই দেখো আগে তোমার সমস্যাটা বুঝাই। এইটা হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু, মাইনাস কিউ চার্জ প্লাস কিউ চার্জ। তো ধরো যে কোনো বিন্দুতে, তাহলে মিডিল পয়েন্ট থেকে ধরো এই পয়েন্টে আমি প্রাবল্য চাই। ওকে, এই পয়েন্টে প্রাবল্য চাই, এই দূরত্বটা আমাকে বলে দিবে, মধ্যবিন্দু থেকে ওই বিন্দুর দূরত্বটা বলে দিবে আর, এইটা আমাদের বলে দেওয়া আছে আর। আর জাস্ট আমাদের আরেকটা জিনিস বলে দিবে, সেটা হচ্ছে পজিটিভ চার্জের সাথে কোনটা বলে দিবে, আর থিটা বলে দিবে। তাহলে মাইনাস কিউ প্লাস কিউ জানি, চার দ্বয়ের মধ্যকার দূরত্ব হচ্ছে 12, তো 12 হলে এইটুকু এল আর এইটুকু এল জানি। আর থেটা বিন্দুতে, আর থেটা এই যে পোলার স্থানাঙ্ক আর কি, পোলার স্থানাঙ্ক আর থেটা, পোলার স্থানাঙ্ক বুঝো, পোলার স্থানাঙ্ক বুঝো। দেখো এই যে এই একটা চার্জ, এই একটা চার্জ, মাইনাস কিউ চার্জ প্লাস কিউ চার্জ। হ্যাঁ, আমি তোমাকে বললাম চার দ্বয়ের মধ্যবিন্দু থেকে 5 সেন্টিমিটার দূরে, ভালো করে শোনো, চার দ্বয়ের মধ্যবিন্দু থেকে 5 সেন্টিমিটার দূরে, 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 হাজারটা বিন্দু হইতে পারে, হাজারটা বিন্দু হইতে পারে। তা আমি যদি তোমাকে বলি 5 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে বিভব হিসাব করো বা প্রাবল্য হিসাব করো, তাহলে তো তোমার মাথায় হাত, যে ভাই কোন বিন্দু, আপনি তো হাজার বিন্দু বলে দিলেন। তখন আমি কি করব, আমি বলে দিব 5 সেন্টিমিটার এবং 30 ডিগ্রি কোণে যে বিন্দুটা আছে সেখানে। তাহলে ধরো এটা এক্স অক্ষ, তাহলে 5 সেন্টিমিটার দূরে 30 ডিগ্রি কোণে, এই কোণটা ধরো 20 ডিগ্রি, তাহলে না এটা না। এটা 5 সেন্টিমিটার দূরে, এই কোণটা হচ্ছে ধরো 30 ডিগ্রি, হ্যাঁ তাহলে এই পয়েন্টটা, এটা না, এটা 90 ডিগ্রি, এটা না, এটা 90 ডিগ্রি বেশি। তাহলে এবার দেখো তখন তুমি একটা বিন্দুই খুঁজে পাবা। তাহলে একটা বিন্দু নির্দিষ্ট করতে গেলে দুইটা স্থানাঙ্ক বলা লাগতেছে আর এবং থেটা, যে এত দূরে এত কোণে, এত দূরে এত কোণে, এটারে বলা হয় পোলার স্থানাঙ্ক। ঠিক আছে, এক্স ওয়াই হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, আর থেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। তাহলে পোলার ফরম্যাটে আমার এই বিন্দুর স্থানাঙ্ক বলে দিছে, বলছে এই পয়েন্টে প্রাবল্য হিসাব করো। ভাই এই পয়েন্টে প্রাবল্য, যে পয়েন্টে প্রাবল্য হিসাব করতে হয় সেখানে +1 কুলম্ব চার্জ রাখতে হয়, তাই না? মনে পড়ে? যে পয়েন্টে প্রাবল্য হিসাব করতে হয় সেই পয়েন্টে +1 কুলম্ব চার্জ রাখতে হয়, রাখলাম +1 কুলম্ব চার্জ। এইবার আসো, দেখো ভালো করে খেয়াল করো, এই যে চার্জটা এটা তো পজিটিভ চার্জ, পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে, এইভাবে এই বরাবর বিকর্ষণ করবে, ধাক্কা দিবে, এই বরাবর বিকর্ষণ করে ধাক্কা দিবে। তাহলে এর জন্য প্রাবল্যের ডিরেকশনটা হবে এই বরাবর, এর জন্য প্রাবল্যের ডিরেকশনটা হবে এই বরাবর, +1 কুলম্ব চার্জের উপর প্রাবল্যের ডিরেকশনটা হবে এই বরাবর, এটারে বললাম ইয়ন। এই ইয়ন হচ্ছে এই চার্জ থেকে এই পয়েন্টের দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে r1। এইবার আসো এই চার্জ থেকে ওই পয়েন্টের দূরত্ব, তো এই চার্জ থেকে ওই পয়েন্টের দূরত্ব হচ্ছে এইটা, এই চার্জ থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে এইটা। এটা তো এই দূরত্বটাকে আমরা বললাম r2, এই দূরত্বটাকে আমরা বললাম r2। এবার এই দূরত্বের জন্য ওই পয়েন্টে প্রাবল্য দেখো তো, এইটা হচ্ছে E1, ঠিক আছে। আর এই চার্জ মাইনাস চার্জ +1 কুলম্ব চার্জকে তার কাছের দিকে টানবে,
তাই কি না? তাহলে কাছে টানলে এই বরাবর আকর্ষণ করবে, এই বরাবর আকর্ষণ করবে, এই বরাবর। তাহলে এইটা হচ্ছে E2। লব্ধি প্রাবল্য কোন দিকে হবে ভাইয়া? E1 এবং E2 এর লব্ধি প্রাবল্য হবে এই দিক বরাবর কোন একটা দিকে। লব্ধি প্রাবল্য হবে এই দিক বরাবর কোন একটা দিকে। এটা হবে লব্ধি প্রাবল্য E। তো লব্ধি প্রাবল্য E বের করতে গেলে, √, E1 স্কয়ার E2 স্কয়ার 2E1 E2 cos আলফা, তাই তো? cos আলফা। এইবার বলো তো তুমি কি E1 এর মান হিসাব করতে পারতেছো? E1 এর মান, E1 যখন লিখবা তখন 1/4πε0 এই কিউ ডিভাইডেড বাই এইখান থেকে ওই পয়েন্টের দূরত্ব R1 তার স্কয়ার, R1 এর স্কয়ার বাই 1/4πε0 এর মান তুমি জানো, তুমি কিউ এর মান জানো, R1 এর মান কিন্তু তুমি জানো না। কেন জানো না? তোমার গিভেন হচ্ছে আর থেটা গিভেন। তুমি কি R1 এর মান জানো? বলো তো, আমাকে বুঝাও তো, বলো না। R1 এর মান জানো না, বাট তুমি হিসাব নিকাশ করে হয়তো নিতে পারবা। কেমনে? এটা একটা ত্রিভুজ, এই যে এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্য জানো, এই বাহু হচ্ছে L, মধ্যবর্তী কোণ জানো, R1টা বের করতে পারবা। তাহলে R1 এর মানটা বের করবা, R1 এর মানটা বের করে এখানে বসাবা। ওকে ডান, R1 এর মানটা বের করে বসাইলা। পারবা? R1 বের করতে পারবা কেমনে? ওই যে cos সূত্র দিয়ে, cos θ ইকুয়াল টু এরকম একটা দাগ দিবা, এই যে cos θ মাইনাস R1 স্কয়ার কোসাইন সূত্র, আর R স্কয়ার প্লাস L স্কয়ার মাইনাস R1 স্কয়ার 2RL। বুঝছো? এটা হচ্ছে কোসাইন সূত্র। সেই কোসাইন সূত্র দিয়ে এই যে কোণের cos θ, এই ত্রিভুজের জন্য কোসাইন সূত্র, cos θ যখন লিখবা কোণের বিপরীতটা R1 সেটা বিয়োগ, কোণের সন্নিহিত বাহু R এবং L, তাহলে R স্কয়ার প্লাস L স্কয়ার নিচে 2 × R × L। জানো তো এটা? হ্যাঁ, তাহলে এখান থেকে সবই জানো, L এর মান জানা, R এর মান জানা, থেটার মান জানা, R1 এর মানটা বের করবা, E1 বের করবা। ঠিক একইভাবে E2টা বের করা যাবে। E2 হবে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই, মাইনাস কিউ না, শুধু কিউ, চার্জের মান বসাবা। এখান থেকে এই পয়েন্টের দূরত্ব সেটা হবে R2 স্কয়ার। R2 এর মান জানবা কিনা? হ্যাঁ জানবা। এই কোণটা যদি থেটা হয় তাহলে এই কোণটা হবে 180 মাইনাস থেটা। তাহলে cos 180 মাইনাস থেটা দিয়ে এই কোণের বিপরীত বাহু হচ্ছে R2, তাহলে মাইনাস R2 স্কয়ার। কোণের সন্নিহিত হচ্ছে R এবং L, R স্কয়ার প্লাস L স্কয়ার নিচে 2RL। এইখান থেকে তুমি আর R2 এর মানটা পাবা, R2 এর মানটা বসাবা, বসাই E2টা বের করবা। E1 E2 পাইলা, দেন E1 E2 এর মান এখানে নিয়ে বসাই দিবা, E1 E2 এর মান এখানে নিয়ে তুমি বসাই দিবা, E1 এর মান বসাবা, E2 এর মান বসাবা, 2E1 E2 cos আলফা। ভাইয়া এই কোণটা লাগবে, এই কোণটা আলফা, এই কোণটা আলফা। তো এই কোণটা পাওয়া যাবে কিনা? হ্যাঁ, চেষ্টা করলে এই কোণটাও পাওয়া যাবে। কেমনে এই কোণটা পাওয়া যাবে? তুমি ত্রিভুজের 3 বাহু জেনে গেছো, এই বাহু এই বাহু এই বাহু জেনে গেছো, ভাই এই কোণটা পাবা। আবার এই বাহু এই বাহু এই বাহু জেনে গেছো, এই কোণটাও তুমি পাবা, এই কোসাইন সূত্র দিয়েই পাবা, এই কোসাইন সূত্র দিয়েই তুমি পাবা। এই দুইটা কোণ যোগ করবা, দুইটা কোণ যোগ করে 180 থেকে বিয়োগ দিবা, দুইটা কোণ যোগ করে 180 থেকে এই কোণটা বাদ দিলে তারপরে তুমি এইটা পাবা, দিয়ে তারপর এখানে বসাবা, এইখানে মানগুলা বসাই দিবা, বসাই দিয়ে প্রাবল্য পাবা। তো এই হচ্ছে হিসাব। একটা প্রাবল্য বের করতে গিয়ে এত কষ্ট আমার করা লাগবে, ঠিক আছে? এত কষ্ট আমার করা লাগবে। তো এটাই হচ্ছে সমস্যা। কি সমস্যা? সমস্যা কি? সমস্যা হচ্ছে কষ্ট। সমস্যাটা কি? সমস্যা হচ্ছে বহুত খাটনি, বহুত কষ্ট, এটাই হচ্ছে সমস্যা। এইভাবে প্রাবল্য বের করা বহুত কষ্ট। তাই এই বহুত কষ্টের জায়গায় তোমার যদি আমি একটা সূত্র দিয়ে দিই যে বাবা এই না একটা সূত্র, তো এই সূত্রের মধ্যে বসা সবগুলা, যে যে মান দেওয়া থাকবে সবই এই সূত্রের মধ্যে বসা, একেবারে রেডিমেড উত্তর চলে আসবে, তখন ব্যাপারটা ভালো হবে না? বলো। আমি যদি তোমাকে একটা সূত্র তৈরি করে দিই, যে পয়েন্টে প্রাবল্য চাওয়া হোক তুমি সেই পয়েন্টটাই খালি ইনপুট দিয়ে দিবা, তাহলে সেইটা আরো সুন্দর হবে না? এত কষ্ট করে, কষ্ট কিন্তু কম না, R1 বের করা, R2 বের করা, E1 বের করা, E2 বের করা, আবার এই কোণ বের করা, এই কোণ বের করা, 180 থেকে এই কোণ যোগ করে বিয়োগ দিয়ে আলফা বের করা, সেই আলফার মান এখানে বসানো, E1 এর মান বসানো, E2 এর মান বসানো, E1 এর মান বসানো, E2 এর মান বসানো, তারপরে বের করা, বহুত ঝামেলা। দেখছি আমার বলতে গিয়ে আমি মনে করো যে হাঁপাই গেছি, তাহলে করতে গেলে কি অবস্থা হবে, তাই না? তো এই হচ্ছে সমস্যা। সমস্যা না বুঝাইলে তো তুমি বুঝবা না। এই কারণে আমরা সহজ মেথডে যাচ্ছি। আমাদের সূত্রটা আনতে একটু কষ্ট হবে, কিন্তু সূত্রটা আনার পরে আমরা শান্তি পাবো। ম্যাথ করতে আমাদের কষ্ট হবে না,
কারণ আমাদের তো বোর্ড পরীক্ষাতে বা যে কোনো জায়গায় ম্যাথ আসে, ডেরিভেশন তো আর আসে না। তাহলে ডেরিভেশনটা করে কষ্ট করে যদি একটা সুন্দর সূত্র আনি তাহলে ম্যাথ করতে কষ্ট হবে না। আর যদি তুমি মনে করো না আমি ডেরিভেশন করবো না, আপনি একটু আগে যা বললেন ওইভাবে ম্যাথ করবো, তাহলে মনে করো তোমার মাথায় বাড়ি। ঠিক আছে, তো চলো আসো এইবার 1 নম্বর প্রাবল্য নির্ণয়ের 1 নম্বর, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর, তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে, অক্ষের উপর কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয়। তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে প্রাবল্য, এটা হচ্ছে 1 নম্বর। তাহলে আসো, এইটা হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু, এটা মাইনাস কিউ চার্জ আর এটা প্লাস কিউ চার্জ। এটা তড়িৎ দ্বিমেরুর সেন্টার, এটা তড়িৎ দ্বিমেরুর সেন্টার ও, এই দূরত্বটা এল, এই দূরত্বটা এল। এবার সেন্টার থেকে আর দূরত্বে অক্ষের উপর, ভাই এটা হচ্ছে অক্ষ, এটা হচ্ছে অক্ষ, এদিকেও যাবে এদিকেও দূরত্ব যাবে। তো এই অক্ষের উপর, এই অক্ষের উপর কোনো বিন্দুতে, ধরো অক্ষের উপর এই পয়েন্টে, এই পয়েন্টে, তো এই পয়েন্টটা কত দূরে? এই পয়েন্ট হচ্ছে আর দূরে, এখান থেকে আর দূরত্বে, সেন্টার থেকে দূরত্ব সবসময় কাউন্ট করতে হবে। দূরত্ব কোত্থেকে? সেন্টার থেকে, কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে আর দূরত্ব। এই আর দূরত্বে এখানে একটা প্লাস 1 কুলম্ব চার্জ বসাই দিব, আর দূরত্বে এখানে একটা প্লাস 1 কুলম্ব চার্জ বসাই দিব। তাহলে আসো তো, এই চার্জটা কি চার্জ? প্লাস চার্জ। তাহলে প্লাস চার্জের জন্য এর উপর বল, 1 কুলম্ব চার্জের উপর বল, দেখবো এর জন্য প্রাবল্য হবে ইয়ন। মাইনাস কিউ চার্জের জন্য এর জন্য এর উপর প্রাবল্য হিসাব করব, মাইনাস কিউ চার্জ প্লাস 1 কুলম্ব চার্জকে আকর্ষণ করবে, প্রাবল্য E2, দেন দুইটা লব্ধি হিসাব করতে হবে। এই তো কাজ। তো চলো দেখি কোনটার প্রাবল্য কোন দিকে। প্লাস চার্জ প্লাস কিউ চার্জ, তার জন্য প্রাবল্য প্লাস চার্জকে বিকর্ষণ করবে, তার জন্য প্রাবল্যটা এদিকে, দ্যাট ইজ E1। মাইনাস কিউ চার্জ প্লাস 1 কুলম্ব চার্জকে আকর্ষণ করবে, প্রাবল্য মানে একক ধনাত্মক চার্জের উপর বল, মাইনাস কিউ চার্জ প্লাস 1 কুলম্ব চার্জকে আকর্ষণ করবে, এই চার্জটা একে টানবে এদিকে, তাহলে এর জন্য প্রাবল্যটা হবে এই দিকে, এই প্রাবল্যটা হবে E2। আমি E2 কে একটু E1 এর চেয়ে ছোট করে রাখছি, কেন? E1টা অবশ্যই E2 এর থেকে মানের থেকে বড়, কেন? কারণ দুটো চার্জের মান সমান এবং এই বিন্দুটা এই চার্জের কাছে, তো ওর প্রভাবই তো বেশি থাকবে, আর এর প্রভাব তো একটু কম থাকবে, তাই না? যেহেতু দুইটা চার্জের মান সমান, তাহলে তার যার বাড়ির কাছে তার তো একটু ভাব বেশি থাকবেই, প্রভাব বেশি থাকবে। কি ক্লিয়ার? তাহলে এইবার আসো আমরা লব্ধি প্রাবল্য হিসাব করতে চাই, লব্ধি প্রাবল্য হিসাব করতে চাই। তাহলে E1 কত? E1 এর জন্য তাহলে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই এখান থেকে এই পয়েন্টের দূরত্ব, তো এখান থেকে ওই পয়েন্টের দূরত্ব কত? দূরত্ব হচ্ছে আর মাইনাস এল, আর মাইনাস এল, এই যে এইটুকু দূরত্ব, তাহলে আর মাইনাস এল তার স্কোয়ার, আর মাইনাস এল তার স্কোয়ার। এবার ভাই আসো E2 1/4πε0 কার জন্য? এই চার্জের জন্য, মান কিউ, মাইনাস বসাবো না, প্রাবল্য ভেক্টর রাশি, এর থেকে ওই পয়েন্টের দূরত্ব হচ্ছে আর প্লাস এল, তাহলে আর প্লাস এল। বলো এটার মধ্যে কোনটা বড়? E1 বড়, E2 ছোট। তাহলে লব্ধি প্রাবল্য কোন দিকে হবে? লব্ধি প্রাবল্য হবে এই দিকে, এই সেই লব্ধি প্রাবল্যটা E, সেটা হবে E1 মাইনাস E2। লব্ধি প্রাবল্য E, সেটা হবে E1 মাইনাস E2। তাহলে E1 থেকে E2টা বাদ দিব, 1/4πε0 কমন যায়, বিশেষ করে কিউ 1/4πε0 কমন যায়, কিউ 4/ε0 কমন নিয়ে নিলাম, 1/r মাইনাস এল তার স্কোয়ার মাইনাস 1/r প্লাস এল তার স্কোয়ার। এবার যা কাজ সব হিসাবের কাজ। Q/4πε0 খুবই সহজ জিনিস, আর মাইনাস এল তার স্কোয়ার, আর প্লাস এল তার আবার স্কোয়ার, তো এগুলোকে সব একসাথে নিয়ে কম্বাইন্ড স্কোয়ার করে দিলাম, আর উপরে আর প্লাস এল স্কোয়ার, তাহলে ভেঙে ফেলি একবার, আর স্কোয়ার প্লাস 2RL প্লাস এল স্কোয়ার। এবার মাইনাস এটা, তাহলে মাইনাস আর স্কোয়ার মাইনাস 2RL, মাইনাসটা হয়ে যাবে প্লাস 2RL, প্লাসটা হয়ে যাবে মাইনাস এল স্কোয়ার। ওকে, তাহলে এবার উপর থেকে কি কি কাটা যাচ্ছে দেখো, এল স্কোয়ার আর স্কোয়ার কাটা, তাহলে 2RL এবং 2RL 4RL থাকলো,
কিউ ডিভাইডেড বাই 4 পাই কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট 2RL 2RL 4RL আর নিচে আর মাইনাস এল আর প্লাস এল, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, তার আবার উপরে স্কোয়ার, মানে এ প্লাস বি এ মাইনাস বি, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সেটাই খাটাইলাম এবং তার উপর কি স্কোয়ার। কি ক্লিয়ার? ওকে, তাহলে এইটা আমরা পাইলাম আপাতত। এবার আসো কি বলা হয়েছিল, আর এর মানটা হবে এল এর তুলনায় খুবই ক্ষুদ্র, অর্থাৎ চার্জের মধ্যকার যে দূরত্ব 2L তার তুলনায় আর এর মানটা অনেক, সরি 2L এর তুলনায় আর এর মানটা অনেক বেশি, আর আর এর তুলনায় 2L এর মানটা বা এল এর মানটা অনেক ছোট, তাহলে এল আর এর তুলনায় অনেক অনেক ছোট। যদি এটা হয় তাহলে প্রাবল্য ই সমান 1/4 পাই এপসাইলন নট, দেখো কিউ ইন্টু 2L ইন্টু 2R, দেখো তো এইভাবে লিখতে পারি কিনা আমি, এই জিনিসটাকে এইভাবে লিখতে পারা আপত্তি আছে? কিউ ইন্টু 4কে 2 গুণ 2 করে লিখলাম, তাহলে কিউ ইন্টু 2L ইন্টু 2R, এই যে এইভাবে লিখলাম, কোনো আপত্তি? ওকে, নিচে আসো, নিচে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, কি বলছি, এল আর এর তুলনায় খুবই ক্ষুদ্র, তাহলে আর স্কোয়ার এ বিশাল বড়, আর স্কোয়ার আর এমনি এল এর তুলনায় অনেক বড়, তার আবার স্কোয়ার হচ্ছে, তো এই তো বিশাল বড়, ভালো করে বোঝো বিশাল বড়। তারপরে মাইনাস এল স্কোয়ার, আর এর তুলনায় এল অনেক ক্ষুদ্র, আর ক্ষুদ্র মানকে জানো বর্গ করলে আরও কমে যায়, ক্ষুদ্র মানকে বর্গ করলে আরও কমে যায়, তাহলে এটা আরও কমে গেছে, তো এটা টেন্স টু জিরো, মানে এর কাছে কিছুই না, ঠিক আছে, এর কাছে এটা কিছুই না, এটা কিছুই না, এটা জিরো, এর থেকে এটা বিয়োগ হয়ে গেলে এমন কিছু কমে যাবে না এবার, তাহলে সেই কাজটাই আমরা করব যে আর স্কোয়ার মাইনাস এই যে এল স্কোয়ার, এটা টেন্স টু জিরো, আসলে যে এটা কমে আসলে এমন কিছু যায় আসবে না, তাহলে এটা টেন্স টু জিরো, যেহেতু এল আর এর তুলনায় খুবই 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 ক্ষুদ্র, ঠিক আছে, তাহলে বাদ, ওইটা বাদ, তাহলে বাদ দিলে 1/, এই কাজ করিও না আবার যে ভাই এল তো আর এর তুলনায় খুবই ক্ষুদ্র, তাহলে এল টেন্স টু জিরো, এটা করিও না, উপরে যদি জিরো বসাও তো গুণ হয়ে তো সবই জিরো, তাহলে তার কিছু থাকলোই না মাহাত্ম। এটারে কেন বাদ দিলাম, কারণ মনে করো 1 কোটি টাকার সাথে 1 টাকা বিয়োগ করলে কিছু যায় আসবে না, এরকম আর কি, তো এই কারণে ওটা টেন্স টু জিরো বাদ, তাহলে 1/4 পাই এপসাইলন নট। আচ্ছা, কিউ ইন্টু 2L মানে পি না ভাইয়া, এই দেখো কই, কিউ ইন্টু 2L মানে কি, পি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তাহলে আমরা কিউ ইন্টু 2L এর জায়গায় কি লিখতে পারি, পি লিখতে পারি, পি, তাহলে 2PR, এভাবে এই যে 2PR, 2 এটা পি আর 2PR, আর নিচে আর স্কোয়ার তার আবার স্কোয়ার, r⁴, উপরে একটা আর নিচে r⁴, কাটাকাটি করো, তাহলে কাটাকাটি করে 1/4 পাই এপসাইলন নট 2p ডিভাইডেড বাই r কিউব, ঠিক আছে, 2p ডিভাইডেড বাই r কিউব, এটাই হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্য। কোথায়? অক্ষের উপর, অক্ষের উপর, কত দূরে, আর দূরে, যেখানে আর এল এর চেয়ে বেশি। কারো কাছে মনে হইতে পারে ভাই যদি আর এর মানটা এল এর চেয়ে বেশি যদি না হয়, আর এর মানটা এল এর চেয়ে বেশি যদি না হয়, ধরেন এল এবং আর পরস্পরের খুবই কাছাকাছি হইল, তাহলে সেই ক্ষেত্রে এই সূত্রটা লিখলে একেবারে সঠিক মান তুমি পাবা না, সেই ক্ষেত্রে এই সূত্রটা লিখে একেবারে সঠিক মান পাবা না, সেই ক্ষেত্রে যদি তোমার এক্স্যাক্ট সঠিক মান বের করতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই এই সূত্রটা খাটাইতে হবে, ঠিক আছে, অবশ্যই এই সূত্রটা খাটাইতে হবে, মানে এই সূত্রটা খাটাইতে হবে আর কি, এই যে এটাকে পি 2PR, মানে তখন সূত্রটা হবে এরকম, যদি যদি এই শর্ত না মানে, এই শর্ত না হয়, মানে মূল সূত্র আর কি, ঠিক আছে, বা মূল সূত্র এভাবে লিখি, মূল সূত্রটা হচ্ছে E ইকুয়াল টু, দেখো 1/4 পাই এপসাইলন নট কিউ ইন্টু 2L দ্যাট ইজ পি, ঠিক আছে, আর 2R তার মানে 2PR ডিভাইডেড বাই নিচে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে 2, এটা হচ্ছে মূল সূত্র, ঠিক আছে। যদি মূল সূত্র দরকার হয় কখনো, তখন এই সূত্রটা নিয়ে নিবা, কিন্তু ম্যাক্সিমাম টাইম আমাদের এই সূত্র দিয়েই কাজ চলে যাবে, বা আমাদের এটাও লাগবে না, আমরা পরে আরেকটা সূত্র শিখবো যেটা দিয়ে আসলে যে কোনো পয়েন্টে প্রাবল্য আমরা বের করতে পারবো। এটা প্রাবল্যের মান বের করলাম, এবার ভেক্টর ফরম্যাটে বের করতে হবে, ভেক্টর ফরম্যাটে, তাহলে প্রাবল্যটাকে এবার আমরা ভেক্টর ফরম্যাটে বের করতে চাই, তাহলে প্রাবল্যের উপর চিহ্ন দিয়ে দিলাম 1/4 পাই এপসাইলন নট, বলো 1 এর উপর চিহ্ন দিব, ভেক্টর চিহ্ন না,
4πε0 না, এ তো ধ্রুবক মান। তাহলে 2p ডিভাইডেড বাই r কিউব, 2p ডিভাইডেড বাই r কিউব, তাহলে কার উপর দেওয়া যায়? এই পাশে ভেক্টর কে আছে? এই পাশে ভেক্টর আছে p, তাহলে কার উপর চিহ্ন দিয়ে দিব? p এর উপর, p এর উপর চিহ্ন দিয়ে দেব। তাহলে কথাটার মিনিং কি দাঁড়ালো? লব্ধি প্রাবল্য হবে, লব্ধি প্রাবল্য হবে তড়িৎ দ্বিমেরু ভ্রামক যেদিকে সেদিকে। এই কথাটার মিনিং কি দাঁড়ালো? ভেক্টর ফরম্যাটে যখন লিখলাম তখন এই কথাটার মিনিং কি দাঁড়ালো? তড়িৎ দ্বিমেরু ভ্রামক যেদিকে, যেদিকে অক্ষের উপর প্রাবল্য হবে সেদিকে, অক্ষের উপর যে কোনো বিন্দুতে প্রাবল্য হবে সেদিকে, যে কোনো বিন্দুতে প্রাবল্য হবে সেদিকে। এবার অনেকের মনে হতে পারে ভাই এটা কি সত্যি কথা? হ্যাঁ অবশ্যই এটা সত্যি কথা, এটা তো দেখতেই পাচ্ছি। এই যে ই, তার উপর ভেক্টর চিহ্ন, পি এর উপর ভেক্টর চিহ্ন, তাহলে ই যেদিকে পি হবে সেদিকে। দেখো দেখতেই পাচ্ছি কিনা? এই যে ই এর ডিরেকশন দেখো এদিকে। আসো তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন দেখো, এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন এই না, মাইনাস থেকে প্লাসের দিকে, এইটাই তো পি এর ডিরেকশন। তাহলে পি এর ডিরেকশন যেদিকে ই এর ডিরেকশন সেদিকে হইছে কিনা? ইয়েস অর নো? আর এর উপর দেওয়া যায় না, না আর এর উপর দেওয়া যায় না, এটা আর এর কিউব আছে, আর এর উপর দেওয়া যায় না। ঠিক আছে, তাহলে ভেক্টর চিহ্নটা পি এর উপর, তাহলে পি যেদিকে দেখো, পিটা যেদিকে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশনটা যেদিকে, তড়িৎ প্রাবল্যের ডিরেকশনটা সেদিকে। এখন তোমার মনে হতে পারে ভাই আপনি তো এই পাশে বের করছেন অক্ষের উপর, যদি আপনি এই মাইনাস চার্জের এই পাশে কোথাও বের করতেন তখন কি একই রকম আসতো? হ্যাঁ তখন একই রকম আসতো, তখন একই রকম আসতো। বিশ্বাস হয় না? তখন একই রকম আসতো। আসো যদি মাইনাস চার্জের ওই পাশে দেখাই, দেখো মাইনাস চার্জের ওই পাশে দেখাইলে এটা মাইনাস কিউ চার্জ প্লাস কিউ চার্জ, তড়িৎ দ্বিমেরুর সেন্টার এটা। এবার আসো অক্ষের উপর, এটা অক্ষ, অক্ষের উপর আমরা বের করবো বাট নেগেটিভ চার্জের পাশে। তো আসো এই পয়েন্টে আমরা প্রাবল্য বের করবো, যেখানে প্রাবল্য সেখানে প্লাস 1 কুলম্ব চার্জ। তো সেন্টার থেকে দূরত্ব, এখান থেকে এই বিন্দুর দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে আর। তো আসো আমরা ডিরেকশনটা দেখাই, ডিরেকশন কোন দিকে হবে? তড়িৎ দ্বিমেরু ভ্রামক কোন দিকে? তড়িৎ দ্বিমেরু ভ্রামক মাইনাস থেকে প্লাসের দিকে, মাইনাস থেকে প্লাসের দিকে। এই যে পি এর ডিরেকশন, এখানে ই এর ডিরেকশন এইদিকেই হবে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক যেদিকে ওইদিকে হবে। অনেকের কাছে মনে হতো ভাই আগে এই পয়েন্টটা হয়েছিল এইদিকে, এবার এই পয়েন্টটা হবে এদিকে, না এই পয়েন্টটাও হবে এদিকে। দেখো আমি তোমার দেখাই কেমনে। বলো এটা পজিটিভ 1 কুলম্ব চার্জ, এটা মাইনাস চার্জ, এটা প্লাস চার্জ, তাহলে প্লাস চার্জের জন্য আসো এর জন্য প্রাবল্য হিসাব করবো। এর জন্য এই প্লাস কিউ কুলম্ব চার্জ প্লাস 1 কুলম্ব চার্জকে টানবে নাকি টানবে নাকি ঠেলবে? বলো, এটা প্লাস চার্জ, এটা প্লাস চার্জ, প্লাস প্লাসকে ঠেলবে, ধাক্কা দিবে। তাহলে একে ধাক্কা দিবে এইদিকে, এই যে ধাক্কা দিবে, তাহলে এর জন্য ধাক্কাটা এটা হচ্ছে E1, বুঝলা? ঠেলবে। এইবার এই মাইনাস কিউ চার্জ এই প্লাস 1 কুলম্ব চার্জকে কি করবে? আকর্ষণ। তাহলে মাইনাস কিউ চার্জ প্লাস 1 কুলম্ব চার্জকে আকর্ষণ করবে, টানবে, তার কাছের দিকে টানবে, এই দিক বরাবর টানবে। তাহলে টানলে এই প্রাবল্যটা হচ্ছে E2। এইবার তুমি বলো তো কোনটা বেশি, টানাটা বেশি না ঠেলাটা বেশি? E1 বেশি না E2 বেশি? অবশ্যই E2টা বেশি, অবশ্যই E2 ইজ গ্রেটার দেন E1। হয় কারণ এর বাড়ির কাছে এর মান আর এর মান সমান, এর বাড়ির কাছে তো প্রাধান্য বেশি হবে, এর প্রভাবটা বেশি হবে, আর এর বাড়ি থেকে দূরে সুতরাং প্রভাবটা কম হবে। তাহলে E2 ইজ গ্রেটার দেন E1। তাহলে লব্ধি প্রাবল্যটা হবে E2 যেদিকে সেই দিকে। তো এই দিকটা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক না, তাহলে ই এর দিক, ই যেদিকে অক্ষের উপর পিও সেদিকে, অক্ষের উপর, বা এভাবে লিখি পি যেদিকে অক্ষের উপর ইও সেদিকে। বোঝা গেছে? বুঝতে পারছো? ওকে, এইবার আসো 2 নম্বর। এবার তড়িৎ দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে, লম্ব দ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে প্রাবল্য, কোনো বিন্দুতে লম্ব দ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে প্রাবল্য।
দেখো মাইনাস কিউ চার্জ প্লাস কিউ চার্জ, মাইনাস কিউ চার্জ প্লাস কিউ চার্জ। এবার এদের মধ্যকার দূরত্বটা, এটা হচ্ছে সেন্টার, মধ্যকার দূরত্বটা 2l, তাহলে এইটুকু এল এইটুকু এল। লম্ব দ্বিখণ্ডক রেখা, ভাই এইটা হচ্ছে লম্ব দ্বিখণ্ডক রেখা, এই। এবার এই লম্ব দ্বিখণ্ডক রেখার উপর কোনো বিন্দুতে, ধরো এই পয়েন্টে, যেখানে প্রাবল্য হিসাব করতে হয় সেখানে +1 কুলম্ব চার্জ ধরতে হয়। তো এই পয়েন্টে আমরা প্রাবল্য হিসাব করব। এবার আসো, তাকাও বোর্ডে তাকাও, এই প্লাস চার্জকে কি করবে? বিকর্ষণ। তাহলে এই বরাবর বিকর্ষণ করবে, ঠিক আছে? এই বরাবর বিকর্ষণ করবে, এই যে বিকর্ষণ। তাহলে বিকর্ষণ করবে, তাহলে বিকর্ষণ করলে প্রাবল্য এই দিক বরাবর, বিকর্ষণ এভাবে ধাক্কা দিবে, তাহলে ধাক্কা দিলে প্রাবল্যটা এই বরাবর চলে যাবে। এই প্রাবল্যটা E1 নাম দিলাম, E1। ওকে, এবার এটা মাইনাস চার্জ, এটা প্লাস চার্জ, তাহলে মাইনাস প্লাসকে কি করবে? আকর্ষণ। মাইনাস চার্জ, এই মাইনাস চার্জ এই +1 কুলম্ব চার্জকে কি করবে? আকর্ষণ করবে। আকর্ষণ করবে। তাহলে এই মাইনাস কিউ চার্জ +1 কুলম্ব চার্জকে, মাইনাস কিউ চার্জ +1 কুলম্ব চার্জকে আকর্ষণ করবে, তাহলে এই বরাবর আকর্ষণ করবে। তাহলে এই প্রাবল্যটাকে আমি বললাম E2। ওকে, কত দূরে? এই যে সেন্টার থেকে কত দূরে? আর দূরে, এই দূরত্বটা আর। সেন্টার থেকে এই দূরত্বটা আর, কত দূরে? আর দূরত্বে, আর দূরত্বে। ওকে, এইবার ভাই বলো তো E1 বেশি না E2 বেশি? বলো, E1 বড় নাকি E2 বড়? দেখি কে বলতে পারো। E1 আর E2 এর মান সমান, অবশ্যই মান সমান, তাদের ডিরেকশন হ্যাঁ আলাদা, বাট তাদের মান সমান। কেন? কারণ এখান থেকে এই পয়েন্টের দূরত্ব যা, এখান থেকে এই পয়েন্টের দূরত্ব তাই, এই চার্জের মানও যা, এই চার্জের মানও তাই। তাহলে এর জন্য এই পয়েন্টে প্রাবল্য, বিকর্ষণধর্মী প্রাবল্য যা হবে, সেম চার্জের জন্য সেম দূরে, আবার এই চার্জের জন্য সেম চার্জের জন্য সেম দূরে প্রাবল্য আকর্ষণধর্মী তাই হবে, মান সমান হবে। তাহলে মানটা বের করা যায়? বলো বলো তো, এই দূরত্বটা পারবো বের করতে? এটা আর, এটা এল, এই যেটা আর, এটা এল, পিথাগোরাস। তাহলে পিথাগোরাস দিয়ে r² প্লাস l², সেম একইভাবে এই দূরত্বটাও তাই, r² প্লাস l²। তাহলে আসো তো প্রাবল্য E1 আর E2 বের করে ফেলি। E1 আর E2 এর মান, E1 আর E2 এটা সমান সমান 1/4πε0। চার্জ কত? কিউ ডিভাইডেড বাই দূরত্ব, এখান থেকে এই পয়েন্টের দূরত্ব, √r² প্লাস l², তার আবার স্কোয়ার। তাহলে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই r² প্লাস l²। ওকে, √r² কাটাকাটি। এইবার কথা হচ্ছে, আমাদের দরকার তো লব্ধি প্রাবল্য, আমাদের দরকার লব্ধি প্রাবল্য। E1 বের করলাম, E2 বের করলাম, এদের লব্ধি চাই। তো এদের লব্ধি বের করবো কেমনে? অনেকভাবে বের করা যায়। এদের মধ্যকার কোণ বের করে তারপরে লব্ধির সূত্র খাটানো যায়, √E1² E2² 2E1 E2 cos α খাটানো যায়, বা আরও একটা সহজ নিয়মে করা যায়। সহজ নিয়মটা কি? উপাংশ বিভাজন। তুমি একটা কাজ করো, ধরো ধরো এই কোণটা থিটা, এই কোণটা থিটা, এই কোণটা যদি থিটা হয়, দেখো এই কোণটা যদি থিটা হয়, অবভিয়াসলি এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা হবে, কি তাই কিনা বলো? এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা হবে, ইয়েস। আবার সেম একইভাবে ভাই এই কোণটা থিটা হলে অবশ্যই এই কোণটা থিটা। কেন? কারণ এল দূরত্ব আর, এল দূরত্ব আর, এই দূরত্ব যা, এই দূরত্ব তাই, এই কোণও যাবে, এই কোণও তাই হবে, তাই না? ঘিজিমিজি হয়ে গেল, মুছে দিচ্ছি। তাহলে এই কোণটাও সেম হবে। এবার এইটা যদি থিটা হয়, ঠিক আছে, এই কোণটা হচ্ছে থিটা, তাহলে এবার এটা থিটা হলে থিটাই থাকুক, আর কিছু লাগবে না। এবার আসো, এটা থিটা হলে এটা থিটা। এবার আসো আমরা কে দুইটা উপাংশে ভাঙবো, এই কে দুইটা উপাংশে ভেঙে ফেলবো। দেখো, তাকাও তাকাও বোর্ডে তাকাও, E1 কে দুইটা উপাংশে, তাহলে দুইটা উপাংশে ভাঙলে এই দিক বরাবর যে উপাংশটা থাকবে, এদিক বরাবর যে উপাংশটা থাকবে সেটা হবে E1 cos θ, ঠিক আছে? আর এদিক বরাবর যে উপাংশটা থাকবে সেই উপাংশটা হবে E1 sin θ। E1 মরে গেছে, E1 কিন্তু আর বেঁচে নাই, E1 কে কিন্তু ভেঙে ফেলছি, E1 কিন্তু আর বেঁচে নাই, আছে E1 বেঁচে আছে, E1 কে দুইটা উপাংশে ভেঙে ফেলছি। ঠিক একইভাবে
ঠিক একইভাবে এবার ই2কে আমরা এই যে ই2টাকেও দুইটা উপাংশে এইভাবে দুইটা উপাংশে ভেঙে ফেলবো, একটা উপাংশ এদিক বরাবর, একটা উপাংশ এদিক বরাবর। তাহলে যদি উপাংশে ভাঙি তাহলে এদিক বরাবর যেটা থাকবে সেটা হবে ই2 সাইন থিটা, আর এদিক বরাবর যে উপাংশটা থাকবে এই উপাংশটা হবে ই2 কস থিটা। এবার ই1 কস থিটা আর ই2 কস থিটা, বলো কোনটা বড়, কোনটা বড় কোনটা ছোট বলো? সমান, ই1 এর মান যা ই2 এর মানও তাই, আর এই থিটা যা এই থিটাও তাই। তাহলে ই1 কস থিটা ই2 কস থিটা পরস্পরকে নাকচ। ই1 আর ই2 ভেঙে গেছে, ই1 আর ই2 মরে গেছে, এদেরকে ভেঙে ফেলছে, এরা নাই বেঁচে। তাহলে এই দিক বরাবর কে আছে? এই যে ই1 সাইন থিটা ই2 সাইন থিটা, এটাই আমাদের লব্ধি প্রাবল্য ই। তাহলে আমাদের লব্ধি প্রাবল্য দরকার, এই যে লব্ধি প্রাবল্য, এই লব্ধি প্রাবল্য ই। তাহলে সেই ই হবে কি ই1 সাইন থিটা প্লাস ই2 সাইন থিটা। তো ই1 আর ই2 এর মান যেহেতু সেম, তাহলে একবারে লিখে দিই 2 ই1 সাইন থিটা বা 2 ই2 সাইন থিটা। ই1 এর মান আর ই2 এর মান সেম, তাহলে 2 ই1 সাইন থিটা বা 2 ই2 সাইন থিটা একবারে লিখে দিতেই পারি। ওকে ডান। এবার আসো 2 ই1, এই যে ই1 রেডি করে রাখছি, নিয়ে বসাই 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, আর তারপরে সাইন থিটা। সাইন থিটা এই ত্রিভুজের সাইন থিটা বসাবো। দেখো এইটা এল, এটা থিটা, এটা √আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, আর এটা আর। সাগরে লবণ আছে, কোণের বিপরীত লম্ব, কোণের বিপরীত লম্ব, তাহলে কোণের বিপরীত লম্ব এল, আর আছে √আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এই কোণে সাইন থিটা বসালাম। এবার 2 উপরে কি চলে যাচ্ছে দেখো 1/4πε0 কিউ ইন্টু 12, কিউ ইন্টু 12 চেনা চেনা লাগে? কিউ ইন্টু 12 কি বলো? কিউ ইন্টু 12 কি? পি এস। আর এখানে কি থাকে? আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার পাওয়ার 1, আর এটা হাফ, তাই না? তাহলে 1 প্লাস হাফ কত? এটা তো হাফ আর এটা 1, তাহলে 1 প্লাস হাফ কত? 2, 2 প্লাস 1 3/2। তাহলে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার তার পাওয়ার হচ্ছে 3/2, পাওয়ার হচ্ছে 3/2। এইটা হচ্ছে মূল সূত্র, এই যে এটা হচ্ছে মূল সূত্র। ঠিক আছে, এইবার একটু ওই যে গোজামিল, ছোট্ট গোজামিল আছে না একটু, তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে আমরা একটা জিনিস ধরে নিয়ে হিসাব করি, এটা হচ্ছে মূল সূত্র, মূল সূত্র। ওকে, এইবার যদি এই চার্জ দ্বয়ের মধ্যকার দূরত্ব, এই দূরত্বের মানটা এল, এটা আর এর তুলনায় অনেক কম হয়, 2l বাই এল আর এর তুলনায় অনেক কম হয়, দেন সেক্ষেত্রে ই ইকুয়াল টু 1/4πε0 কিউ ইন্টু 12। আচ্ছা কিউ ইন্টু 12 মানে তো পি। আচ্ছা দাঁড়ো, মূল সূত্রটা পি দিয়ে করে দিই, মূল সূত্রটা পি দিয়ে করে দিই। তাহলে ই ইকুয়াল টু 1/4πε0 পি আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার 3/2। এই যেটা হচ্ছে আমাদের মূল সূত্র, মূল সূত্র। এবার এল এর মান যদি আর এর তুলনায় অনেক কম হয়, দেন ই ইকুয়াল টু 1/4πε0 পি ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার 3/2। আগে যেমন বিয়োগ করে কিছু বাড়ায় না, এইবার যোগ করেও কিছু বাড়াবে না। আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এল এর মান অতি ক্ষুদ্র, আর স্কোয়ারের সাথে এল স্কোয়ার যোগ হয়ে এমন কিছু হবে না, আর ক্ষুদ্র জিনিসের স্কোয়ার হলে কমে যায়, তাহলে ওটা বাদ। তাহলে কি থাকলো? আর স্কোয়ার 3/2, তাহলে 2 2 কাটাকাটি, তাহলে আর কিউব কি থাকলো? আর কিউব থাকলো, আর কিউব। ঠিক আছে, আর কিউব, এইটাই হচ্ছে আমাদের সূত্র। তাহলে এবার ভেক্টর ফরম্যাটে যদি লিখি কেমন লিখবো বলো তো? ভেক্টর ফরম্যাটে লিখলে ভেক্টর, তাহলে ভেক্টর ফরম্যাটে ই এর উপর চিহ্ন 1/4πε0 পি এর উপর চিহ্ন আর কিউব, শেষ। পি এর উপর চিহ্ন আর কিউব, এই হচ্ছে ভেক্টর ফরম্যাট, ভেক্টর রূপে। ঠিক আছে, বুঝতে পারছো? হিসাব বুঝতে পারছো? খুবই সহজ জিনিস, ঠিক আছে, খুবই সহজ জিনিস, জাস্ট হিসাব নিকাশ, ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ। ওকে, বোঝা গেছে? এই যে ই এর উপর ভেক্টর সাইন 1/4πε0, পি এর উপর ভেক্টর সাইন, কি কারণ? পি ভেক্টর, আর নিচে আর কিউব। বোঝো নাই? বোঝো নাই? এই ভেক্টর ফরম্যাটটা লেখা ভুল হয়েছে, ভেক্টর ফরম্যাটটা লেখা ঠিক হয়নি। তুমি মিলাও তো, দেখো তো এই পয়েন্টে লব্ধি দ্বিমেরু কোন দিকে? লব্ধি দ্বিমেরু এইদিকে, সরি লব্ধি প্রাবল্য এইদিকে, এটা হচ্ছে লব্ধি প্রাবল্যের ডিরেকশন।
আর তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন কোন দিকে? দেখো তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন এই দিকে, এটা হচ্ছে পি এর ডিরেকশন। তাহলে পি এর ডিরেকশন এবং ই এর ডিরেকশন, এই দুইটা কি একই দিকে হলো? বলো, এটা এটা ই এর ডিরেকশন, এটা পি এর ডিরেকশন, এটা কি একই দিকে হলো? এটা বিপরীত দিক, পরস্পরের বিপরীত দিক। ই এর দিক আর পি এর দিক পরস্পরের বিপরীত দিক। এই যে সামনে একটা মাইনাস বসাই দিতে হবে, এই মাইনাসটা না দিলে কিন্তু মারাত্মক ভুল হয়ে যাবে। আগেরটাতে ই এর দিক আর পি এর দিক একই ছিল, এই যে এই পয়েন্টে লব্ধি ই এর দিক পি এর দিক একই ছিল, অথবা এই পয়েন্টে এই যে লব্ধি ই এর দিক পি এর দিক একই ছিল, কিন্তু এবার তো একই দিকে না, ঠিক পরস্পরের উল্টা, মানে বিপরীত দিকে। সো সামনে একটা মাইনাস হবে, মাইনাসটা তো আবার দিতে হবে। বোঝা গেছে? ওকে, আমাদের টার্গেট ছিল একটা তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে হিসাব করার, যে কোনো বিন্দুতে প্রাবল্য হিসাব করার টার্গেট ছিল আমাদের। 3 নম্বর, এবার আসো সেই কাঙ্ক্ষিত লক্ষ্য। যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে প্রাবল্য হিসাব, তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে প্রাবল্য হিসাব। পারবো কিনা? হ্যাঁ পারবো, কোনো সমস্যা নেই, পারবো, কিন্তু বুদ্ধি খরচ করা লাগবে, বুদ্ধি থাকতে হবে। তাকাও বোর্ডে, তাকাও। একটা তড়িৎ দ্বিমেরু, এই হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু, এটা মাইনাস কিউ চার্জ, এটা প্লাস কিউ চার্জ। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন হচ্ছে এইটা, এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি এর ডিরেকশন। পি কিন্তু ভেক্টর রাশি, পি ভেক্টর রাশি। এবার আমি বললাম এর থেকে আর দূরত্বে, কেন্দ্র থেকে আর দূরত্বে, এটা হচ্ছে সেন্টার, তড়িৎ দ্বিমেরুর সেন্টার। আমি বললাম না সেন্টার থেকে আর দূরত্বে, এবার সেন্টার থেকে 10 সেন্টিমিটার দূরত্বে ধরো বললাম, তো শুধু 10 সেন্টিমিটার দূরে বললে হাজার হাজার বিন্দু, 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, হাজার হাজার বিন্দু। তাহলে নির্দিষ্ট করে বলে দিতে হবে যে আমি বললাম 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার দূরে বা আর দূরত্বে কত কোণে, কোনটাও বলে দিব, অ্যাঙ্গেলটাও বলে দিব। তাহলে আর বলে দিব আর অ্যাঙ্গেল বলে দিব, এই যে অ্যাঙ্গেল থেটা, এই কোণটা বলে দিব যে থেটা কোণে আর দূরে, থেটা কোণে আর দূরত্বে। চিত্রটা বেশ ঘিজিমিজি হয়ে গেছে, একটু বড় করে আঁকি। মাইনাস কিউ প্লাস কিউ, তাহলে কেন্দ্র থেকে আর দূরত্বে এই পয়েন্টে আমরা প্রাবল্য চাই, এই কোণটা থেটা, তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি। ওকে, বোঝা গেছে? এইবার আসো, দেখো আমরা তো এই পয়েন্টে হিসাব শিখি নাই, আমরা শিখছি, ভালো করে শুনবা, আমরা শিখছি অক্ষের উপর, আমরা শিখছি লম্ব দ্বিখণ্ডকের উপর, কিন্তু এখন আমাদের বলা হয়েছে যে থেটা কোণে আর দূরে। থেটা কোণটা কিন্তু পজিটিভ দিকের, পজিটিভ চার্জের দিকের সাথে নিব সবসময়। থেটা কোণটা নিব এই যে পজিটিভ চার্জ, তার দিকের সাথে কোণটা নিব, হ্যাঁ থেটা কোণটা সবসময়। তো থেটা কোণে আর দূরত্বে কোনো একটা বিন্দুতে পোলার স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আর থেটা, এই আর থেটা বিন্দুতে প্রাবল্য বের করতে বলছে। এখন এইটা তো আমরা পারি না, আমরা তো পারি অক্ষের উপর, আমরা তো পারি লম্ব দ্বিখণ্ডকের উপর। এইবার বুদ্ধির বাতি জ্বালাবো, ভালো করে খেয়াল করো, লেখা বাদ দাও, কলম রেখে দাও, একেবারে বুদ্ধির বাতি জ্বালাবো। আমরা আগের দুটোর সাহায্যে 1 নম্বর 2 নম্বর, অর্থাৎ অক্ষের উপর কোনো বিন্দুতে প্রাবল্য এবং লম্ব দ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে প্রাবল্য, এই দুইটা তথ্যের সাহায্যে আমরা যে কোনো বিন্দুতে প্রাবল্য হিসাব করতে পারব। কিভাবে? বুদ্ধি খাটে। তড়িৎ দ্বিমেরু ভ্রামক এটা ভেক্টর রাশি না, তো ভেক্টর রাশিকে উপাংশে বিভাজন করা যায় না? কোন একটা ভেক্টর, এটা যদি হয় আর, এই কোণটা যদি হয় থেটা, তাহলে এটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি না? দুইটা লম্ব উপাংশে ভাগ করতে পারি না? দুইটা লম্ব উপাংশে ভাগ করলে কি হয়? এই দিক বরাবর হয় আর কস থেটা, আর এই দিক বরাবর হয় আর সাইন থেটা, হয় কিনা বলো? হয় কিনা? যে একটা ভেক্টরকে যদি দুইটা উপাংশে ভাঙি, এই কোণটা থেটা, যার সাথে কোণ তার সাথে কস থেটা, বাকি দিকটা হচ্ছে সাইন থেটা। তাহলে আর যেহেতু ভেক্টর, দুইটা উপাংশে ভাঙলাম, ঠিক তেমনি ভাবে পি যেহেতু ভেক্টর, এই পি কেও তো আমরা দুইটা উপাংশে ভাঙতে পারি, তাই না? পি কে, এই পি কে আমরা দুইটা উপাংশে ভাঙতে পারি না? তো থেটা কোণে দুইটা উপাংশে ভাঙবো, এই যে থেটা কোণে দুইটা উপাংশে ভেঙে ফেলবো। তাহলে থেটা কোণে যদি দুইটা উপাংশে ভাঙি, থেটা কোণে, তাহলে এদিকে যেটা থাকবে সেইটা কি হবে বলো তো? দ্বিমেরু ভ্রামকের এইদিকে যেটা থাকবে সেটা কি হবে বলো? এইদিকে যে উপাংশটা থাকবে সেই উপাংশটা কি হবে বলো? সেটা কস থেটা হবে না সাইন থেটা হবে? এটা পি, তার থেটা কোণে যেদিকে থেটা সেদিকে কি হয়? কস থেটা। তাহলে এইটা হবে পি কস থেটা দ্বিমেরু। ওকে ডান, এটা হবে পি কস থেটা দ্বিমেরু, মানে দ্বিমেরুকে ভেঙে একটা উপাংশ পাইলাম আর কি, দ্বিমেরুকে ভেঙে একটা উপাংশ পাইলাম।
বুঝলা? দ্বিমেরুকে ভেঙে একটা উপাংশ পেলাম, আর একটা উপাংশ, তাহলে আর একটা উপাংশ কোন দিকে হবে? লম্ব উপাংশ। তাহলে পি কে ভেঙে পি কস থিটা পি সাইন থিটা, এদিক বরাবর পি সাইন থিটা, পি কে ভেঙে দুইটা উপাংশ, তাহলে পি সাইন থিটা হবে পি কস থিটার সাথে লম্ব, এই যে এরকম লম্ব হবে, পি সাইন থিটার সাথে কি হবে? লম্ব হবে। তাহলে এই দিক বরাবর একটা উপাংশ হবে। তাহলে এবার ভালো করে শোনো, এটা পি কস থিটা সাইন থিটা, পি কস থিটা সাইন থিটা, তাহলে এই যে দুইটা উপাংশ, এই উপাংশটা হচ্ছে পি সাইন থিটা। দুটো উপাংশ পেয়ে গেছি কিনা? এখন কিন্তু পি আর বেঁচে নেই, উপাংশে ভেঙে ফেললে সে মারা যায়, উপাংশে ভেঙে ফেলছে সে মরে গেছে। বুঝতে পারছো? বলো ডিরেকশন কার্ভ কেন? ডিরেকশন কার্ভ কেন? কি বললো ডিরেকশন কার্ভ কেন? বুঝি নাই, প্রশ্ন বুঝি নাই। এটা পি ভেক্টর, তাকে দুইটা উপাংশে ভেঙে ফেলছি। এটা যদি আর ভেক্টর হয়, আমি বললাম নাও থেটা কোণে ভাঙো, তাহলে এই দিক বরাবর আর কস থিটা আর এই দিক বরাবর আর সাইন থিটা, এই যে আর কস থিটা আর সাইন থিটা। তো ঠিক তেমনিভাবে দুইটা উপাংশে ভেঙে ফেলছি। ওকে ডান। এইবার আসো, এইটা আর নাই, গোলাপিটা আর নাই, এখন আছে লালটা আর সবুজটা। তাহলে ভালো করে শোনো তো, দেখো তো, ভালো করে মিলাই দেখো তো। সবুজ যে দ্বিমেরুটা আছে তার নাম এখন পি কস থিটা। সবুজ দ্বিমেরুটার অক্ষের উপর আর দূরত্বে প্রাবল্য, তাই না? সবুজ দ্বিমেরুটার কথা চিন্তা করো, লালটার কথা চিন্তা করো না, আর গোলাপিটা তো নেই। তাহলে সবুজটার অক্ষের উপর না, এই দেখো সবুজটার, এই যে সবুজটার পি কস থিটা, পি কস থিটা সেন্টার এটা, তাহলে এখান থেকে আর দূরত্বে, এই যে আর দূরত্বে এই পয়েন্টে প্রাবল্য চাই। তো এই পয়েন্টে প্রাবল্য কোন দিকে বলো? অক্ষের উপর প্রাবল্য কোন দিকে ছিল? এই যে বাংলা কথা লেখা, পি যেদিকে অক্ষের উপর প্রাবল্য হয় সেদিকে, পি যেদিকে অক্ষের উপর প্রাবল্য হয় সেদিকে, পি কস থিটা যেদিকে অক্ষের উপর প্রাবল্য হবে সেই দিকে। এই যে এটা হচ্ছে ই ওয়ান বললাম এটা। তো এটা তুমি জানো না? এটা তুমি বের করতে পারো না? বলো এটা তুমি বের করতে পারো কিনা? এটা এটা কত? এটা কত? 1/4πε0 কত ছিল? 2p/r³। দেখো মনে করো, এই দেখো চলে যায়, এই যে 1/4πε0 2p/r³, এটা ছিল না ভাই? পি এর জন্য ছিল, এই যে পি এর জন্য ছিল, পি পি এর জন্য পি। আমার এটা কি পি? আমার এটা কি পি? আমার এটা তো পি কস থিটা। তাহলে এখানে পি এর জায়গায় কি হবে? পি কস থিটা হবে। চালাকি দেখছো? কি লেভেলের চালাকিটা করলাম? যে পি কস থিটা, এই যে দ্বিমেরুটা, এই যে পি কস থিটা, এই যে দ্বিমেরুটা, এর অক্ষের উপর তো দেখো পি কস থিটা, এই দ্বিমেরুর অক্ষের উপর, তাহলে অক্ষের উপর 1/4πε0 2p/r³, কিন্তু পি তো না, আমার তো পি কস থিটা, তাহলে পি এর জায়গায় পি কস থিটা। এইবার আসল, এটা তো সবুজটা গেল। এবার দেখো তো এই বিন্দুটা, এই বিন্দুটা, এই যে লাল যে দ্বিমেরু আছে, দ্বিমেরু এখন দুইটা আছে, লাল যে দ্বিমেরুটা আছে, লাল যে দ্বিমেরুটা আছে তার অক্ষের উপর নাকি লম্ব দ্বিখণ্ডকের উপর? দেখো তো, এই যে পি সাইন থিটা যেটা আছে, এই পি সাইন থিটা দ্বিমেরু যেটা আছে, দ্বিমেরু এখন দুইটা, দ্বিমেরু এখন দুইটা। তাহলে এই যে পি সাইন থিটা এর জন্য, এর জন্য দেখো আর দূরত্বে, এই যে আর দূরত্বে এই পয়েন্টে প্রাবল্য, এই পয়েন্টে প্রাবল্য কোন দিকে হবে? পি সাইন থিটা যেদিকে, পি সাইন থিটা যেদিকে, এটা লম্ব দ্বিখণ্ডকের উপর, দুই নম্বরটা, এই যে লম্ব দ্বিখণ্ডকের উপর। তো লম্ব দ্বিখণ্ডকের উপর দ্বিমেরু হচ্ছে, দ্বিমেরু ভ্রামক যেদিকে তার উল্টা দিকে, দ্বিমেরু ভ্রামক যেদিকে তার উল্টা দিকে। তাহলে দ্বিমেরু ভ্রামক এদিকে, তার উল্টা দিকে, এই দিকে হবে না ই2, এটা ই2 হবে। ই2 এর মান কত হবে? ই2 এর মান হবে 1/4πε0। কি ছিল দেখো তো ভাই, দেখো তো কি ছিল? p/r³ ছিল। তাহলে লিখে ফেলো আগে, p/r³ লিখে ফেলো। তো পি এর জায়গায় কি হবে? পি সাইন থিটা হবে, পি এর জায়গা হবে পি সাইন থিটা। বুঝতে পারছো না পারো নাই? বুঝতে পারছো নাকি পারো নাই? কি ক্লিয়ার? এইবার আসো আমরা এই চিত্রে দেখাবো, তোমাকে তো আলাদা করে দেখালাম, এবার আসো এই চিত্রে দেখাবো। তাহলে পি কস থিটার অক্ষের উপর, তাহলে পি কস থিটার জন্য এটা, এটা ই1 1/4πε0 পি কস থিটার অক্ষের উপর, অক্ষের উপর হলে হয় 2p/r³। তো পি এর জায়গায় পি কস থিটা, পি তো নেই, পি কস থিটা। আর পি সাইন থিটার লম্ব দ্বিখণ্ডকের উপর, লম্ব দ্বিখণ্ডকের উপর হয় পি সাইন থিটা যেদিকে, এই যে যেদিকে তার বিপরীত দিকে হবে, পি সাইন থিটা যেদিকে তার বিপরীত দিকে হবে। তাহলে এটা তার বিপরীত দিক, এই যে এটা তার বিপরীত দিক, দ্যাট ইজ ই2। তো এই ই2টা কত হবে? এটা ই2, ই2টা হবে 1/4πε0 p/r³। তো পি এর জায়গায় পি সাইন থিটা /r³। এইবার বলো তো তুমি ই1 আর ই2 এরা পরস্পর কত কোণে আছে? দেখে বলো, দেখে
এরা পরস্পর কত কোণে আছে? 90 ডিগ্রি। yes, এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে এদের লব্ধিটা বের করব। এটাই হচ্ছে আমাদের লব্ধি প্রাবল্য ই, এটাই আমাদের দরকার। ঠিক আছে, এটা এদিকে হতে পারে, এদিকে হতে পারে, যে কোনো দিকের মাঝামাঝি যে কোনো দিকে হবে আর কি, একেবারে মিডিল বরাবর হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, তো এটা হচ্ছে লব্ধি প্রাবল্য ই, এটাই আমরা বের করতে চাই। তাহলে ভাই লব্ধি প্রাবল্য ই কি হবে? ই1 স্কয়ার ই2 স্কয়ার 2e1 e2 মধ্যবর্তী কোণ cos 90। তাহলে ই হবে √/, ই1 স্কয়ার ই2 স্কয়ার, আর যাওয়ার দরকার নেই কারণ মধ্যবর্তী কোণ 90। তাহলে এবার রুট আসো ই1, এটা 1/4πε0 2p cos θ ডিভাইডেড বাই r কিউব তার স্কয়ার, এটা 1/4πε0 p sin θ ডিভাইডেড বাই r কিউব তার স্কয়ার। এবার বোর্ডে তাকাও, দেখো দেখো কমন নিব কেমনে? 1/4πε0 1/4πε0 কমন যায়, 1/4πε0 কে কমন নিয়ে আসলাম, এর কি আছে, এর কি স্কয়ার, তার আবার রুট, তাহলে স্কয়ার আর রুট ভ্যানিশ। ঠিক আছে, স্কয়ার আর রুট ভ্যানিশ। ওকে, তাহলে 1/4πε0 বাইরে আসলো, 1/4πε0 কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম, তার স্কয়ার আছে ভ্যানিশ, আর কিউব, তাহলে আর কিউবের স্কয়ার তার রুট ভ্যানিশ, তাহলে আর কিউব ভ্যানিশ। তারপরে পি স্কয়ারকে কমন নিয়ে আসলাম, তাহলে পি হলো ভ্যানিশ। তাহলে ভেতরে থাকলো কি, ভেতরে থাকলোটা কি, থাকলো হচ্ছে 2 এর স্কয়ার হলে 4 cos স্কয়ার থেটা প্লাস আর কি থাকলো সাইন স্কয়ার থেটা থাকলো। এইটারের সূত্র হিসাবে আমরা বক্স করতে পারি, কিন্তু আমি আরও একটু সহজ করতে চাই, 1/4πε0 p ডিভাইডেড বাই আর কিউব। আরও একটু সহজ করব, কিভাবে সহজ করব? তুমি একটা কাজ করো, এখানে 3 cos স্কয়ার থেটা রেখে বাকি একটা cos স্কয়ার দিয়ে দাও সাইনকে, তাহলে cos স্কয়ার থেটা প্লাস সাইন স্কয়ার থেটা, এই cos স্কয়ার থেটা সাইন স্কয়ার থেটা এটা হচ্ছে 1, তাহলে 3 cos স্কয়ার থেটা প্লাস 1, 3 cos স্কয়ার থেটা প্লাস 1। ওকে, এটাই হচ্ছে আমাদের লব্ধি প্রাবল্য, যে কোনো বিন্দুতে লব্ধি প্রাবল্য, এটা আমাদের লব্ধি প্রাবল্য যে কোনো বিন্দুতে। এটা লব্ধি প্রাবল্যের কি, এটা মান, যে কোনো বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান এটা। ঠিক আছে, যে কোনো বিন্দুতে লব্ধি প্রাবল্যের এটা মান। এবার লব্ধি প্রাবল্যের দিক হিসাব করতে হবে। ভাই দিক হিসাব করা হয়ে গেছে, দিক সহজ জিনিস। ধরো আমি বললাম ই1 এর সাথে, এটা ই1 এর সাথে এই কোণটা হচ্ছে দিক, ই1 এর সাথে, তাহলে ই1 এর সাথে যার সাথে কোণ থেটা tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, মনে আছে সে ছোটবেলার ছন্দ, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, যার সাথে ই1 এর সাথে অ্যাঙ্গেল ই1 থাকবে সিঙ্গেল, বাদ বাকি ই2 এর উপরে কি হবে সাইন 90 ডিগ্রি আর নিচে কি হবে ই2 cos 90 ডিগ্রি। যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, বাদ বাকিটার সাইন কস, তো cos 90 0 সাইন 90 1, তাহলে ভাইয়া tan ইনভার্স থেটা ইকুয়াল টু tan ইনভার্স ই2 1/4πε0 p sin থেটা ডিভাইডেড বাই আর কিউব, আর নিচে এটা তো বাদ, cos 90 তো 0 বাদ, তাহলে নিচে থাকবে ই1 হচ্ছে এটা 1/4πε0 2p cos থেটা ডিভাইডেড বাই আর কিউব। দেখছো খুব সহজ জিনিস। এবার কি হবে, কাটাকাটি হবে, একেবারে কাটাকাটির মনে করো উৎসব লেগে যাবে, আর কিউব কাটাকাটি, আরও কাটবা পি কাটো, ঠিক আছে, আরও একটু কাটে, আরও একটু ছোট্ট কাটাকাটি হয়, তো সেটা আমরা মনে মনে লিখব। থেটা ইকুয়াল টু tan ইনভার্স, তাহলে একটা কাজ করি tan থেটা দিয়ে লিখি, দেখতে সুন্দর লাগবে। tan থেটা ইকুয়াল টু উপরে এখানে থাকলো সাইন থেটা আর নিচে এখানে থাকলো 2 cos থেটা, সাইন বাই কস, ও সরি এইটারেও থেটা বলছি, এইটারেও থেটা বলছি, তাহলে তো একটা অন্যায় হয়ে গেছে। এই দুটো কোণে থেটা বলাটা একটা অন্যায় না, এই কোণটারে তাহলে অন্য একটা নাম দিই, সরি দুঃখিত, খুবই দুঃখিত, আন্তর্জাতিকভাবে দুঃখিত, এটা ই, তাহলে আন্তর্জাতিকভাবে দুঃখিত, ই1 এর সাথে কোণ এটা ফাই, এটারে বললাম ফাই, তাহলে tan ফাই, দুটাই যদি থেটা চলে আসে কেমন না, tan ফাই। ঠিক আছে, ওকে, এবার সাইন বাই কস মানে tan, ইয়েস, তাহলে tan ফাই ইকুয়াল টু হাফ
ট্যান থেটা, হাফ ট্যান থেটা। তাহলে ট্যান ফাই ইকুয়াল টু হাফ ট্যান থেটা, বুঝলা? এই হচ্ছে অ্যাঙ্গেল, কোণ। অর্থাৎ যে কোণটা তোমার দেওয়া থাকবে না, ওই যে কোশ্চেনে দেওয়া থাকবে না কোনটা, কোশ্চেনে দেওয়া থাকবে, তা আমরা বলবো ওই রেখার সাথে, ওই রেখার সাথে এত কোণ করে, ফাই কোণ করে। তো সে ফাই হবে ট্যান থেটার অর্ধেক, ফাই হবে ট্যান থেটার অর্ধেক। ঠিক আছে, কথা বুঝছো? ফায়াদ উৎস বলছে ছুটি দেন। এই মার খাওয়া তুমি? হ্যাঁ, কি বলো এগুলো? তবা করো, তবা করো, দ্রুত তবা করো। মেইন ফর্মুলা দিয়ে করলে কেমন হবে? দাঁড়াও মেইন ফর্মুলাতে আসি। মেইন ফর্মুলা দিয়ে করলে অনেক কাহিনী হবে। হ্যাঁ, ওকে। তাহলে এই হচ্ছে দিক নির্ণয়ের সূত্র, আর এইটা হচ্ছে সুন্দর মান নির্ণয়ের সূত্র। এবার এই মান এবং দিক নির্ণয়ের সূত্র জানা থাকলে তুমি সবই পারবে, বিশেষ করে দিকটা লাগে না, লাগে হচ্ছে মানটা। এইটা একেবারে আত্মার সাথে গেঁথে ফেলো। চোখ বন্ধ করে একবার বলো আমার সাথে, 1/4πε0 p/r³ √3 cos স্কয়ার থিটা প্লাস 1। দেখছো, চোখ বন্ধ করে বলছি, পারছি। ঠিক আছে, 1/4πε0 p/r³ √3 cos স্কয়ার থিটা প্লাস 1। ওকে, তাহলে এই হচ্ছে কাহিনী। এইবার কথা হচ্ছে কি, এইটা দিয়ে সব কি মিলানো যায়? দেখো মিলাই দিচ্ছি তোমার, কেন মিলানো যাবে না, আসো দেখো। একটা তড়িৎ দ্বিমেরু, ধরো একটা তড়িৎ দ্বিমেরু, কিভাবে আঁকবো? এভাবেই আঁকি। একটা তড়িৎ দ্বিমেরু, মাইনাস কিউ চার্জ প্লাস কিউ চার্জ, এটা এর অক্ষ, এটা এর অক্ষ, মধ্যকার দূরত্ব তো এল এল, এটা হচ্ছে সেন্টার ও। তো এবার আমি বললাম নাও, এক নম্বর হচ্ছে অক্ষের উপর পজিটিভ চার্জের পাশে, পজিটিভ চার্জের দিকে, অক্ষের উপর পজিটিভ চার্জের দিকে, দেখো দেখো চিহ্ন দেখো আমার, মানে পয়েন্ট দেখো, অক্ষের উপর, অক্ষরেখা, এটা অক্ষরেখা, তো অক্ষরেখার উপর পজিটিভ চার্জের দিকে, তো এই যে পজিটিভ চার্জের দিকে, পজিটিভ চার্জের দিকে, এই যে এই বিন্দু, ধরো এই বিন্দু, এ বিন্দু, ঠিক আছে, এটা এ এ এ বিন্দু। তাহলে এই বিন্দুতে আমরা হিসাব করব। বলো ভাই, এই বিন্দুতে দূরত্ব ধরো আর, দূরত্ব ধরো আর, এই যে দূরত্ব আর, সবসময় আর দূরত্ব হবে। এই বিন্দুতে অ্যাঙ্গেলটা কত? বলো দেখি, ওই বিন্দুতে অ্যাঙ্গেল কত, কোণ কত, এটা তোমার বুঝতে হবে। কোণের পরিচয় আমি কি বলছি? পজিটিভ চার্জের সাথে কোণ, দরকার আত্মার সাথে লিখে নাও, এটা এটা হচ্ছে পজিটিভ চার্জের দিকের সাথে কোণ, পজিটিভ চার্জের দিকের সাথে কোণ, পজিটিভ চার্জের দিকের সাথে কোণ নিবা। তাহলে পজিটিভ চার্জের দিকের সাথে কোণ, বলো আমারে বুঝাও, পজিটিভ চার্জের দিকের সাথে কোণটা কত? 0 ডিগ্রি। যে পজিটিভ চার্জের সাথে, মানে আমি এই পয়েন্টের কোণ পজিটিভ চার্জের সাথে, তো 0 0। তাহলে এই পয়েন্টে থেটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে আমরা প্রাবল্যের যে সূত্রটা জানি, মূল সূত্র যেটা জানি, সেটা হচ্ছে E = 1/4πε0 p/r³ √3 cos স্কয়ার থিটা প্লাস 1। এই পয়েন্টে প্রাবল্য কি ছিল মনে করিও? 1/4πε0 2p/r³ ছিল, 2p/r³ ছিল অক্ষের উপর। দেখো এই সূত্রটাই খাটাবো এবার। তাহলে এই সূত্রটা যদি আমরা খাটাই, তাহলে E = 1/4πε0 p/r³। দেখো 3 cos স্কয়ার থিটা, cos 0 1, cos 0 1, তাহলে 1 এর স্কয়ার করলে তো 1ই হবে, 1 এর স্কয়ার করলে 1, 3 + 1 4 তার রুট, তাহলে 3 + 1 4 তার রুট করলে 2। দেখছো মিলে গেছে? এবার দেখো মিলছে কিনা এক নম্বরটা, দেখো এক নম্বরটা মিলছে কিনা, এই যে এক নম্বরটা, এই যে এক নম্বরটা 2p/r³, দেখো মিলছে কি? তাহলে অক্ষের উপর মিলাইতে পারছি আমরা, অক্ষের উপর প্রাবল্যের মান। এখন অক্ষের উপর অনেকে বলতে ভাই নেগেটিভ চার্জের দিকে দেখান, আসো নেগেটিভ চার্জের দিকে দেখাই। নেগেটিভ চার্জের দিকে, এখানে ধরো এটা বি পয়েন্ট, বি বিন্দু, ঠিক আছে, এটা ছিল এ বিন্দু, ওটা ধরো বি বিন্দু। বি বিন্দুতে বলো এখানে কোণ কত, অ্যাঙ্গেল কত, থেটা কত? 180 ডিগ্রি। এখানে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। এই যে পজিটিভ চার্জের দিকের সাথে এখানকার অ্যাঙ্গেল 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি বসাও। নাও এবার বি বিন্দু হচ্ছে অক্ষের উপর নেগেটিভ চার্জের দিকে। আমি বলছিলাম অক্ষের উপর যে কোনো পয়েন্টে প্রাবল্য হবে এইটা, দেখি হয় কিনা। অক্ষের উপর নেগেটিভ চার্জের দিকে, অক্ষের উপর নেগেটিভ চার্জের দিকে, দেখো তো প্রাবল্য 1/4πε0 cos 180 বসাও, -1, -1 এর বর্গ করলে +1, 3 + 1 4, 4 এর রুট করলে 2, তাহলে 2p/r³ শেষ। ওকে, এবার আসো
এবার লম্ব দ্বিখণ্ডক রেখার উপর সি বিন্দু, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। লম্ব দ্বিখণ্ডক রেখার উপর, তাহলে সি বিন্দু হচ্ছে লম্ব দ্বিখণ্ডকের উপর, লম্ব দ্বিখণ্ডক রেখার উপর। তো লম্ব দ্বিখণ্ডক রেখার উপর কি ছিল? 1/4πε0 p/r³ ছিল, p/r³, ঠিক আছে, p/r³। তাহলে 1/4πε0 বসাও, এখানে 90 ডিগ্রি বসাও, cos 90 0, তাহলে 1/4πε0 p/r³, আর √1, জাস্ট 1, তাহলে 1/4πε0 p/r³। দেখছো মিলে গেছে? তাহলে আমাদের আসলে সূত্র লাগবে এইটা, বস হচ্ছে এইটা, এটা হচ্ছে বস, এই যে এই সূত্রটা হচ্ছে বস, ঠিক আছে। যেই সূত্রটা আমাদের লাগবে, এই সূত্রটা হইলেই শেষ। এই সূত্রটা হলে যে কোনো পয়েন্ট আমি হিসাব করতে পারবো, ঠিক আছে। এই সূত্রটা হলে যে কোনো পয়েন্ট আমরা হিসাব করতে পারবো। যদি বলে পজিটিভ চার্জের সাথে ধরো 45 ডিগ্রি কোণ করে, এখানে 45 ডিগ্রি কোণ করে, ওকে, 45 ডিগ্রি কোণ করে ধরো এটা সি বিন্দু, সরি ডি বিন্দু, তাহলে ডি বিন্দু পজিটিভ চার্জের সাথে, পজিটিভ চার্জের দিকের সাথে, পজিটিভ চার্জের সাথে দিকের সাথে মানে কি? তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিকের সাথে। এই সবগুলো কিন্তু আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামক কিন্তু এইদিকে পি, তার মানে পি এর দিকের সাথে বলতেছি কিন্তু। তাহলে পজিটিভ চার্জের দিকের সাথে ধরো 45 ডিগ্রি কোণে, তো যদি 45 ডিগ্রি কোণে হয়, এখানে থিটার মান জাস্ট 45 বসাই দিব, তাহলে ইকুয়াল টু হবে 1/4πε0 p/r³ √3 cos স্কয়ার 45 ডিগ্রি প্লাস 1 বসাই দিয়ে হিসাব নিকাশ করে যা আসে আর কি। ওকে, নেগেটিভ চার্জের দিকে ধরলে কেমন হবে? নেগেটিভ চার্জের কেন ধরবা তুমি? ধরো তোমার অনেক সময় এই কোণটা দেওয়া আছে, ধরো ম্যাথ করার সময় অনেক সময় এই কোণ দেওয়া আছে, -q, এটা +q। ধরো তোমার বললো এই পয়েন্টে বের করো 10 সেন্টিমিটার দূরে, ধরো এই পয়েন্টে প্রাবল্য বের করো চাইছে, ধরো সে চাইছে এই কোণটা বলে দিছে 120 ডিগ্রি। তুমি থেটা কত বসাবা? সূত্রে থেটা কত বসাবা? সূত্রে থেটা কত বসাবা বলো দেখি, কেমন বলতে পারো? এটা তো নেগেটিভ চার্জের দিকের সাথে কোণ, এটা দেওয়া আছে, তো দেওয়া আছে যাতে তুমি ভুল করো, তাহলে তুমি বসাবা 60 ডিগ্রি, অর্থাৎ পজিটিভ চার্জের সাথে নিয়ে বসাবা। কারণ আমি তোমার ডেরিভেশনে দেখাইছি না যে এই কোণটা কার সাথে, এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সাথে, অর্থাৎ পজিটিভ চার্জের দিকের সাথে কোণ। তাহলে এই জিনিসটা মাথায় রাখবা যে থেটাটা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিকের সাথে, অর্থাৎ পজিটিভ চার্জের দিকের সাথে কোণ। কি ক্লিয়ার? এবার আসো ছোট্ট আর একটা জিনিস পড়বো, এইটা ছোট্ট। এবার আমরা তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্যের হিসাব পড়ছি, তাহলে সেম একইভাবে তড়িৎ দ্বিমেরুর জন্য বিভবের হিসাব। তাহলে এবার লিখো তড়িৎ দ্বিমেরুর জন্য বিভব। প্রাবল্য তো হলো, বিভবটা সহজ, পানির মতো সহজ। তড়িৎ দ্বিমেরুর জন্য বিভব, তাহলে প্রাবল্যের একটা জেনারেল সূত্র বানাই দিলাম। এবার বিভবের একটা সূত্র, দেখো প্রাবল্যের জন্য যে সূত্রটা আমরা পাইলাম কত সহজ একটা সূত্র। একটা সূত্র দিয়েই প্রাবল্য আমাদের হিসাব করা যাবে। যে সমস্যায় আমরা পড়ছিলাম, ওই যে প্রথমে একটা সমস্যা তোমার দেখালাম না, যে কি সমস্যা দেখো কত কাঠখড় প্রায় বের করতে হয়েছে, কিন্তু যদি আর দেওয়া থাকে, এই যে আর, এই আটটা যদি আমাদের দেওয়া থাকে, এই থেটা যদি আমাদের দেওয়া থাকে, তাহলে এগুলো না করে জাস্ট একটা সূত্রের মাধ্যমে আমরা সুন্দর করে বের করে ফেলতে পারি। কি ক্লিয়ার? একটা সূত্রের মাধ্যমে আমরা বের করে ফেলতে পারি। তাহলে এবার আসো তড়িৎ দ্বিমেরুর জন্য বিভব, এটা খুবই সহজ জিনিস। তাহলে সেম একইভাবে 1 নম্বর, তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে, তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে বিভব, তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে বিভব। তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে বিভব। দেখো এইটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু, -q চার্জ +q চার্জ। বোর্ড বইতে দেখবা কত কঠিন করে দেওয়া আছে এই জিনিসগুলো, আর আমি তোমাদের কত সহজ করে পড়াই দিচ্ছি। তাহলে সেন্টার, এটা হচ্ছে সেন্টার ও, এই দূরত্বটা এল, এই দূরত্বটা এল। কত দূরে? অক্ষের উপর কত দূরত্বে? আর দূরত্বে, এই দূরত্বটা আর।
আর দূরত্বে এই পয়েন্টে বিভব চাই, বিভব বিভব দরকার আমাদের। আচ্ছা বিভব কি রাশি বলো, বিভব কি রাশি? বিভব হচ্ছে স্কেলার রাশি। তাহলে বিভব যদি স্কেলার রাশি হয়, হিসাব নিকাশ স্কেলার নিয়মে হবে, পানির মতো সহজ জিনিস। আসো এবার এই পয়েন্টে বিভব হবে, এই পয়েন্টে বিভব হবে, এই চার্জের জন্য বিভব V1, এই চার্জের জন্য বিভব V2, তাদের জাস্ট যোগ, V1 আর V2 এর জাস্ট যোগফল। তাহলে বিভব V হবে V1 প্লাস V2। আসো দেখি এর জন্য বিভব, বিভবের সূত্র 1/4πε0 Q ডিভাইডেড বাই R। তাহলে Q হচ্ছে Q প্লাস Q ডিভাইডেড বাই এখান থেকে এই পয়েন্টের দূরত্ব R মাইনাস L, R মাইনাস L প্লাস 1/4πε0। বলো এর জন্য বিভব, বলো এর জন্য বিভব। তাহলে এর জন্য বিভব হচ্ছে মাইনাস কিউ ডিভাইডেড বাই এই চার্জ থেকে এই পয়েন্টের দূরত্ব, এইটুকু তো আর আর এইটুকু এল, তাহলে আর প্লাস এল, আর প্লাস এল। দেখি বলো তো এখানে কেন মাইনাস কিউ দিলাম, দেখি কে বলতে পারে। স্কেলার হিসাব করতেছি, বিভব বিভব চিহ্ন সহ, 1000 বার বলছি, 100 বার বলছি যে বিভব চিহ্ন সহ। এমনি একজন লিখছে এমনি, এমনি কেন? বিভবের হিসাবে চিহ্ন সহ, প্রাবল্যের হিসাবে শুধু মান, প্রাবল্য ভেক্টর রাশি আর বিভব স্কেলার রাশি, মনে পড়ে? ওকে, নামটা তো নেন, হ্যাঁ নামটা নিলাম, হোসেন নামটা নিলাম। এবার আসো যোগ করে নাও। তাহলে কিউ কমন যায়, 4πε0 কমন যায়, 1 ডিভাইডেড বাই আর মাইনাস এল প্লাস, প্লাস তো আর থাকলো না, হয়ে গেল মাইনাস 1 ডিভাইডেড বাই আর প্লাস এল। এবার আসো ছোটবেলার যোগ বিয়োগ, কিউ ডিভাইডেড বাই 4πε0, নিচে আর মাইনাস এল আর প্লাস এল, আর মাইনাস এল আর প্লাস এল, আর প্লাস এল মাইনাস এটা মাইনাসে মাইনাসে প্লাস এল, মাইনাসে মাইনাসে প্লাস এল। এবার আর 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 কাটাকাটি, আর আর কাটাকাটি, আর আর কেটে গেল, 1 বাই সাজাই লিখি আসো 4πε0 কিউ ইন্টু 2l, দেখো কিউ ইন্টু এল, এল 2l, আর নিচে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, সেই ছোটোবেলার হিসাব। আবার এল যদি আর এর তুলনায় অনেক অনেক ছোট হয় তাহলে, এটা হচ্ছে মূল সূত্র। মূল সূত্রটাকে লিখে দিই, বিভবের মূল সূত্র হচ্ছে 1/4πε0, এটা হচ্ছে পি, নিচে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এটা হচ্ছে মূল সূত্র, মূল সূত্র এটা, ঠিক আছে? এটা হচ্ছে মূল সূত্র। আর যদি এল এর মানটা খুবই ক্ষুদ্র হয় দেন বিভব ভি ইকুয়াল টু 1/4πε0 উপরে পি, তাহলে এল স্কোয়ার ফেলে দাও, এল স্কোয়ার বাদ, নিচে পড়ে থাকবে আর স্কোয়ার। কি ক্লিয়ার? এটা কোথায়, এটা কোন পয়েন্টে? অক্ষের উপর কোনো বিন্দুতে, অক্ষের উপর কোনো বিন্দুতে বিভব হচ্ছে এটা। তাহলে অক্ষের উপর কোনো বিন্দুতে হিসাব হলো। এবার সেম একইভাবে লম্ব দ্বিখণ্ডকের উপর করব, লম্ব দ্বিখণ্ডকের উপর, সেম একইভাবে লম্ব দ্বিখণ্ডকের উপর। তাহলে এবার 2 নম্বর, লম্ব দ্বিখণ্ডক রেখার উপর, লম্ব দ্বিখণ্ডক রেখার উপর কোনো বিন্দুতে বিভব। লম্ব দ্বিখণ্ডক রেখার উপর কোনো বিন্দুতে বিভব, এটা হিসাব না করেও বলা যায়, যদি বুদ্ধি থাকে একটু দেখো, তুমি নিজেই বলে দিতে পারবা, বুদ্ধি খাটাও, বুদ্ধি খাটাও, দেখো বলে দিতে পারবা। মাইনাস কিউ চার্জ প্লাস কিউ চার্জ, লম্ব দ্বিখণ্ডক রেখা, এই যেটা হচ্ছে লম্ব দ্বিখণ্ডক রেখা। দেখো লম্ব দ্বিখণ্ডক রেখার উপর ধরো এই পয়েন্ট, কত দূরে? আর দূরে। তাহলে আর দূরে যদি এই পয়েন্ট হয়, বলো এই পয়েন্টের দূরত্ব এই চার্জ থেকে কত? এই চার্জ থেকে এই পয়েন্টের দূরত্ব কত? √আর স্কোয়ার প্লাস এটা এল, এটাও এল প্লাস এল স্কোয়ার। আবার এই চার্জ থেকে এই পয়েন্টের দূরত্ব কত? √আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তাই তো? আমরা এই পয়েন্টে বিভব চাই, এই পয়েন্টে আমাদের বিভব দরকার, বিভব দরকার। দেখো হিসাব ছাড়া বলি আগে, এই চার্জ থেকে দূরত্ব যা, এই চার্জ থেকে দূরত্ব তাই, তাই না? দূরত্ব তো সেম, কিন্তু এই চার্জটা প্লাস কিউ চার্জ, এই চার্জটা মাইনাস কিউ চার্জ। তাহলে এর জন্য এখানে যে পরিমাণ প্লাস বিভব, এর জন্য এখানে সেই পরিমাণ মাইনাস বিভব। তাহলে নিট বিভব, টোটাল বিভব
0, টোটাল বিভব 0। তাহলে বিভব ভি ইকুয়াল টু আসো করেই দেখাই, v1 প্লাস v2। তাহলে v1 আসো এর জন্য 1/4 পাই এপসাইলন নট কিউ প্লাস কিউ ডিভাইডেড বাই এর থেকে ওই পয়েন্টের দূরত্ব রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এবার আসো প্লাস 1/4 পাই এপসাইলন নট, এবার কার জন্য, এই চার্জের জন্য, চার্জের মান কত মাইনাস কিউ ডিভাইডেড বাই দূরত্ব কত এখান থেকে ওই পয়েন্টের দূরত্ব রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এবার এই দুইটা যোগ যদি করা হয়, একটা প্লাস কিউ চার্জ আর একটা মাইনাস কিউ চার্জ, দুইটা যোগ করলে এবার কি হবে বলো, এবার হবে 0। ঠিক আছে, এবার হবে 0। তাহলে বিভব বিভব কত, প্রাবল্য সরি বিভব কত 0। সহজ। শোনো, এই এই তড়িৎ দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের উপর যে কোনো পয়েন্টে বিভব 0। কেন? কারণ যে কোনো পয়েন্ট এর থেকেও যত দূরে এর থেকেও তত দূরে, এর থেকে যত দূরে এর থেকেও তত দূরে, এর থেকে যত দূরে এর থেকেও তত দূরে। এই কারণে যে কোনো পয়েন্টে বিভবটা হবে 0, যে কোনো পয়েন্টে বিভবটা হবে 0। ইভেন এইখানে মাঝখানে এখানে একটা তল কল্পনা করো, একটা তল, এই তলটাকে বলা হয় সমবিভব তল। 2 মার্কের প্রশ্ন কিন্তু আসে, এই তলটাকে বলা হয় সমবিভব তল। দেখো আমি তোমাকে একে দেখাই দিই, মাইনাস কিউ চার্জ আর এটা প্লাস কিউ চার্জ, এর মাঝখানে একটা তল কল্পনা করো, এরকম একটা তল মাঝখানে একেবারে ঠিক লম্ব দ্বিখণ্ডক রেখাতে, একেবারে ঠিক লম্ব দ্বিখণ্ডক রেখাতে একটা তল কল্পনা করো এরকম। এই যে তলটা, এই তলটা হচ্ছে একটা সমবিভব তল। কেন? কারণ এর যে কোনো পয়েন্টে বিভব সমান, যে কোনো পয়েন্টে বিভব সমান। এই তলে ধরো এই পয়েন্ট এর থেকে যত দূরে, এই পয়েন্ট এর থেকেও তত দূরে, সেম দূরে, সেম দূরত্বে, দুইটা পয়েন্ট সেম দূরত্বে। ধরো একটা পয়েন্ট এর থেকে যত দূরে এর থেকেও তত দূরে, তাহলে সেম দূরত্বে। তাহলে এর জন্য যে পরিমাণ নেগেটিভ বিভব, এর জন্য সেই পরিমাণ পজিটিভ বিভব, তাহলে বিভবটা 0। এটা হচ্ছে শূন্য বিভব তল, সমবিভব বলছি সরি, শূন্য বিভব তল। এই তলটাকে বলা হয় শূন্য বিভব তল, শূন্য বিভব তল। বুঝছো? এটাকে বলা হয় শূন্য বিভব তল। হ্যাঁ, তাহলে বিভবের হিসাবটা হলো, এবার লাগবে যে কোনো বিন্দুতে। তো এটা সহজ, যে কোনো বিন্দুতেই বিভব হিসাব করা সহজ। 1 আর 2 পারলে 3 পারা যাবে। তাহলে যে কোনো বিন্দুতে বিভব হিসাব, ঠিক আছে? এটা একটা তড়িৎ দ্বিমেরু, মাইনাস কিউ চার্জ প্লাস কিউ চার্জ। তড়িৎ দ্বিমেরুর এটা হচ্ছে অক্ষ, সেন্টার ও, এই অক্ষ থেকে আর দূরত্বে এই পয়েন্টে আমরা বিভবটা চাই। তাহলে এই পয়েন্টে বিভব ভি কত সেটা চাই। বিভব কি রাশি? স্কেলার রাশি। এই কোণটা হচ্ছে থিটা। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন, এই যেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন, তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে পি। আমরা কি করব, পিকে আগের মতো পিকে আবার দুইটা উপাংশে ভেঙে ফেলবো, একটা সবুজ একটা লাল। এইটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা পি কস থিটা, এটা পি এটা থিটা, তাহলে এটা হচ্ছে পি কস থিটা। ওকে, আর এইটা হচ্ছে পি সাইন থিটা, এটা হচ্ছে পি সাইন থিটা। এটা পি সাইন থিটা। এই যে পি কে দুইটা উপাংশে ভেঙে ফেলছি, পি কস থিটা পি কস থিটা পি সাইন থিটা, দুইটা উপাংশে ভেঙে ফেলছি। তাহলে ভাই বলো, পি কস থিটার জন্য এই পয়েন্টে বিভব, পি সাইন থিটার জন্য এই পি আর নাই, পি বেঁচে নাই, পি মরে গেছে। পি সাইন থিটার জন্য এই পয়েন্টে বিভব, দুইটা হিসাব করে যোগ করলে টোটাল বিভব। তাহলে বিভব হবে ভি পি কস থিটার জন্য, বিভব হবে ভি পি সাইন থিটার জন্য। তাহলে এবার আসো কস থিটার জন্য, কস থিটা পি কস থিটা লম্ব দ্বিখণ্ডকের উপর, কস থিটার লম্ব দ্বিখণ্ডকের উপর। তো লম্ব দ্বিখণ্ডকের উপর জন্য বিভবটা তুমি কি পাইছো? 1/4 পাই এপসিলন নট পি বাই আর স্কোয়ার। তাহলে 1/4 পাই এপসিলন নট, 1/4 পাই এপসিলন নট পি বাই আর স্কোয়ার। তো পি বাই আর স্কোয়ার, পি তো না, পি তো কস থিটা, পি কস থিটা। তাহলে পি কস থিটা বাই আর স্কোয়ার প্লাস পি সাইন থিটার জন্য, এটা পি সাইন থিটা, এই পি সাইন থিটার জন্য লম্ব দ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে, পি সাইন থিটার জন্য লম্ব দ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে বিভব। তাহলে পি সাইন থিটার জন্য কত? 0।
হয়ে গেছে, স্কেলার হিসাব, কোনো লব্ধি টব্ধি দরকার নেই, শেষ হয়ে গেছে। তাহলে অতএব বিভব ভি সমান সমান 1/4πε0 পি কস থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। এই যে এটা হচ্ছে মূল সূত্র। তাহলে এটা যে কোনো বিন্দুতে জাস্ট খালি তোমার থিটা আর আর জানতে হবে। থিটা আর আর জানলে যে কোনো পয়েন্টে তুমি বিভব হিসাব করতে পারবে, যে কোনো পয়েন্টে, শুধু থিটা আর আর জানা লাগবে। তাহলে এবার চলো তো, এবার আমরা একটু মিলাই দেখি তো ঘটনাগুলা, যেই সূত্র দিয়ে আসলে সব পারা যায় কিনা। তাহলে বিভব ভি হচ্ছে 1/4πε0 পি কস থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার, ঠিক আছে। এবার এই হচ্ছে তড়িৎ দ্বিমেরু মাইনাস কিউ প্লাস কিউ, তড়িৎ দ্বিমেরু সেন্টার। এবার অক্ষের উপর পজিটিভ চার্জের দিকে, অক্ষের উপর নেগেটিভ চার্জের দিকে, লম্ব দ্বিখণ্ডক রেখার উপর, লম্ব দ্বিখণ্ডক রেখার উপর। তাহলে প্রথমে আসো এই পয়েন্ট, এটা এ, এই পয়েন্টে কোণের মান 0 ডিগ্রি। তাহলে পয়েন্ট এ, এই পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে অক্ষের উপর, অক্ষের উপর পজিটিভ চার্জের দিকে, পজিটিভ চার্জের দিকে, অক্ষের উপর পজিটিভ চার্জের দিকে বিভব ভি 1/4πε0। আসো বসাও cos 0 বসাও, বসাও, তাহলে পি বাই আর স্কয়ার। ওকে, এবার আসো পয়েন্ট নম্বর বি, পয়েন্ট নম্বর বি। এই পয়েন্টে যা হবে এই পয়েন্টেও তো তাই হবে নাকি? না, তাই হবে না। এই পয়েন্টে যা হবে এই পয়েন্টে তাই হবে না। এই পয়েন্টে প্লাস হবে, এই পয়েন্টে মাইনাস হবে। দেখো আমি তোমার করে দেখাই। প্রাবল্যের মান সমান সমান হয়, প্রাবল্য ঠিক আছে, কিন্তু বিভব কিন্তু পজিটিভ নেগেটিভ হবে। দেখো এবার অক্ষের উপর, অক্ষের উপর নেগেটিভ চার্জের দিকে, নেগেটিভ চার্জের দিকে, অক্ষের উপর নেগেটিভ চার্জের দিকে ভি ইকুয়াল টু 1/4πε0। আচ্ছা পি কস থিটা, ওই পয়েন্টের থিটা কত? থিটা কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি বসালে কজ 180 মাইনাস, ইয়েস, তাহলে মাইনাস 1/4πε0 পি বাই আর স্কয়ার মাইনাস। এবার আসো সি, সি হচ্ছে লম্ব দ্বিখণ্ডক রেখার উপর এই পয়েন্ট সি। তাহলে এই পয়েন্টে কত? 90 ডিগ্রি, এই পয়েন্টে 90 ডিগ্রি। তাহলে লম্ব দ্বিখণ্ডক রেখার উপর দেখি 0 হয় কিনা। লম্ব দ্বিখণ্ডক রেখার উপর, লম্ব দ্বিখণ্ডক রেখার উপর ভি 1/4πε0, 1/4πε0 বসাও, পি কজ 90 বসাও, পি কজ 90 বাই আর স্কয়ার, কজ 90 0, এই দেখো 0 হয়ে গেছে। বুঝতে পারছো? এবার একটা জিনিস খুব মন দিয়ে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। দেখো ভাইয়া এইটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে তো বিভব শূন্য, আর 0 ডিগ্রিতে পজিটিভ। দেখছো 0 ডিগ্রিতে বিভব পজিটিভ, এখানে বিভবটা পজিটিভ, আর এখানে বিভব কিন্তু নেগেটিভ হয়ে গেছে। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো, এই পয়েন্টে কোণ 0, এই পয়েন্টে কোণ সূক্ষ্ম কোণ, এই পয়েন্টে কোণ সূক্ষ্ম কোণ, এই পয়েন্টে কোণ সূক্ষ্ম কোণ, এই যে সূক্ষ্ম কোণ, এই পয়েন্টে সূক্ষ্ম কোণ, এই পয়েন্টে সূক্ষ্ম কোণ। তাহলে এই যে যতগুলো এলাকা আছে সব পয়েন্টে কোণ সূক্ষ্ম কোণ, কস সূক্ষ্ম কোণ পজিটিভ। তাহলে এই এলাকাগুলোতে, এই পাশের এই এলাকাগুলোতে বিভব হচ্ছে পজিটিভ বিভব, এই এলাকাগুলোতে বিভব হচ্ছে পজিটিভ বিভব। তাহলে 0 ডিগ্রি থেকে, ভালো করে শোনো, 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত, 0 থেকে শুরু করে, 0 থেকে শুরু করে এই যে 90 পর্যন্ত, এটা হচ্ছে পজিটিভ বিভব এলাকা, পজিটিভ বিভব এলাকা, পজিটিভ বিভব এলাকা। তাহলে থিটার মান কত হবে? 0 ডিগ্রির বেশি বা সমান হবে, আর 90 ডিগ্রির কম হবে, 90 ডিগ্রি কম হবে। 90 ডিগ্রি সমান হলে তো 0 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে পজিটিভ বিভব এলাকা। ঠিক একইভাবে 90 ডিগ্রির পরে গেলে আর 180 পর্যন্ত নেগেটিভ বিভব এলাকা। তাহলে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে নেগেটিভ বিভব এলাকা, নেগেটিভ বিভব। তাহলে নেগেটিভ বিভবের জন্য থিটা কত হবে? থিটা হবে 90 ডিগ্রির বেশি, সমান হতে পারবে না, কিন্তু 180 ডিগ্রির সমান বা কম হবে আর কি। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এখান থেকে এই পর্যন্ত পজিটিভ বিভব এলাকা, এখান থেকে এই পর্যন্ত নেগেটিভ বিভব এলাকা। কাজের মতো ধনাত্মক কাজ ঋণাত্মক কাজের যেমন শর্ত লিখি না, কোণ লিখি না, ঠিক তেমনিভাবে লিখে দিলাম। ওকে, তাহলে আজকে অনেকক্ষণ পড়ে ফেলছি নাকি? আজকে কি অনেকক্ষণ পড়ে ফেলছি? 10:30, 11:30, 12:30, কতক্ষণ হয়েছে টাইম বলো তো এখানে একটু, আমি এখানে এক্সাক্ট টাইম দেখতে পাচ্ছি না। এক্সাক্ট টাইম কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা 33 মিনিট।
এক্স্যাক্ট টাইম। আচ্ছা, ওকে। তাহলে কি আর পড়বো নাকি থাকবে? আর একটু পড়বো নাকি থাকবে? থাকবে। তাহলে যে পড়াগুলো দিলাম এই বিভবের সূত্র আর প্রাবল্যের সূত্র মুখস্থ করবে, হ্যাঁ ঠিক আছে। আর বই থেকে দু একটা ম্যাথ করার ট্রাই করিও। আর নেক্সট দিন তো ম্যাথ করাবো অনেকগুলোই, ঠিক আছে। তাহলে নেক্সট দিন আমরা বিভব, প্রাবল্য, তড়িৎ দ্বিমেরুর ভ্রামক রিলেটেড যত ম্যাথ আছে সব একবারে করবো। তো আজকে আমরা অনেক দূর পড়ে ফেলছি। তড়িৎ দ্বিমেরুর জন্য বিভব, প্রাবল্য, এই যে প্রমাণ ডেরিভেশনগুলো করাইলাম না, বোর্ড বই দেখিও, বোর্ড বইতে দেখিও এই ডেরিভেশনগুলো কত কঠিন করে করে দেওয়া আছে, সেই জিনিসগুলো কত সহজ করে করে দিলাম। এখন তুমি ডেরিভেশন ভুলে যাও, তোমার ডেরিভেশন আর দরকার নেই। তুমি ডেরিভেশন একবার বুঝে গেছো, তাহলে মনে মনে এই যে আমি ডেরিভেশন বুঝি, আমি পারি। এইবার আসো সূত্র জানবা, সূত্র একেবারে সুন্দর করে লিখে লিখে মুখস্থ করবা, তারপর ম্যাথ করতে গেলে যা সূত্রগুলোই কাজে লাগবে। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।